বাসর ঘরে বসে আছি। অনেক সুন্দর করে সাজানো বাসর ঘরটা। অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে। অনেক রকমের ফুলের গন্ধ। আর হবেই না কেন? কারণ বড়লোক বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। একটু আগে আন্টি মানে ওনার মা আর কি আমাকে এখানে মানে ওনার রুমে আমাকে বসিয়ে দিয়ে গেল। ঋতু আসতে চায়নি, যদি কিছু বলে খুব ভয় পায় মাহিয়ানকে। কিন্তু তারপরে ও ঋতুকে রেখে গেছে মাহিনের রুমে। ঋতু খুব ভয় করছে। বাসর ঘরে বসে এইসব ভাবতেছে ঋতু। আর ওইদিকে মাহিয়ান সাহেব বাবু বলে ডাকে ঋতু। আর হ্যাঁ, ঋতুর এই দুনিয়ায় কেউ নেই, শুধু এবারই মানুষ ছাড়া। আর ঋতুর আব্বু আম্মু মারা গেছে। সাহেব বাবুর আব্বু আর ঋতুর আব্বু ছোটবেলায় বন্ধু। হঠাৎ ঋতুর আম্মু মারা যাবার কয়েক মাস পরই ঋতুর আব্বু মারা যায়। তখন ঋতুর 10 বছর বয়স। তখন মাহিয়ানের আব্বু আর আম্মু ঋতুকে এ বাড়িতে নিয়ে আসে। খুব ভালো ওনারা, ঋতুকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, কখনো কোনো কষ্ট পেতে দেননি। সব সময় বাবা মায়ের মতো আদরে রাখত ঋতু। যখন এখন এ বাসায় থাকে তাই সব কাজ ঋতুই করে। ঋতু এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর সাহেব বাবু উনি ওনাদের মাঝে মাঝে অফিস দেখাশোনা করে। এই হলো ঋতুর জীবন। এখন গল্পে ফিরি। ওইদিকে মাহিয়ান মানে সাহেব বাবু অনেক নেশা করতেছে আর বলতেছে, কার সাথে আম্মু আমাকে বিয়ে দিল? শেষে একটা ক্ষেত কাজের মেয়ের সাথে। এখন আমার গার্লফ্রেন্ডের কি হবে? যাকে আমি ভালোবাসি, হ্যাঁ, তার কি হবে? সে তো আমায় মন থেকে ভালোবাসে, আমায় না পেলে সে মর যাবে। এইসব ভাবতেছে সাহেব বাবু মানে মাহিয়ান আর নেশা করতেছে। এমনি সাহেব বাবু মানে মাহিয়ান খুব ভালো একটা ছেলে। ওনার মতো কোনো ছেলে হয় না। মাহিয়ান ঋতুর অল টাইম কেয়ার করত। কি লাগবে না লাগবে সব কিছু এনে দিত। ঋতু মাহিয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, তাই মাহিয়ান যা বলে তাই শুনে। ঋতুর যা দরকার সব কিছুই মাহিয়ান এনে দেয়, কোনো কিছু কমতি রাখে না মাহিয়ান ঋতুর। কিন্তু আজ মাহিয়ান বাবুর সাথে বিয়ে হলো ঋতুর। আল্লাহ জানে মাহিয়ান ঋতুকে মেনে নিবে কিনা। আর ঋতুর মাহিয়ানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, ছিল অন্য একজনের সাথে। কিন্তু বাধ্য হয়ে সাহেব বাবুকে ঋতুকে বিয়ে করতে হলো। তাহলে শুনুন কেন ঋতুকে এই খ্যাত মেয়েকে মাহিয়ানের বিয়ে করতে হয়েছে। 4 দিন আগে কথা, মানে সাহেব বাবুর আম্মু মানে ঋতুর আন্টি বলে, ঋতু শোন না মা, তোর সাথে কিছু কথা আছে। আন্টি বলো। তুই তো এখন অনেক বড় হয়েছিস মা, তোর জন্য কি ভালো হবে না হবে সবই আমরা জানি। আন্টি জানি। তাই বলি কি ঋতু, আমরা তোর বিয়ে দিব ভাবতেছি, আর বলতে গেলে বিয়ে ঠিক করেছি। একথা শোনার সাথে সাথে ঋতুর চোখ দিয়ে পানি পড়ে গেল। কারণ ঋতু এবারে ছেড়ে কোথাও যাবে না, সারা জীবন এখানেই কাটাতে চায় ঋতু। আর সত্যি বলতে ঋতু অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কারণ ঋতু সাহেব বাবুকে মানে মাহিয়ানকে সেই ছোট্ট থেকে ভালোবেসে ফেলেছে। আর ঋতু মাহিয়ানকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না। এখন ঋতু কি করবে? ঋতু তো বলতে পারবে না যে ঋতু সাহেব বাবুকে ভালোবাসে। এইসব মনে মনে বলতেছে, নিচের দিকে তাকিয়ে আর চোখ দিয়ে পানি পড়তেছে ঋতুর। তারপর মাহিয়ানের আম্মু বলে, কিরে মা, তোর চোখে পানি কেন? এত সুন্দর মেয়ে আমার, তার চোখে পানি? তোর চোখে পানি আর কান্না মানায় না, বুঝলি? কেন কান্না করতেছিস বল আমায়। আমি তো তোর মা, বল কি হয়েছে? আন্টি আমি এখন বিয়ে করব না, প্লিজ আন্টি। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। দরকার পড়লে সারা জীবন কাজের মেয়ের মতো রেখো আমায়, তারপরেও তোমাদের থেকে আমাকে দূরে ঠেলে দিও না, প্লিজ আন্টি। ধুর বোকা, কই তোকে দূরে ঠেলে দিলাম? ছেলেটা অনেক সুন্দর আর অনেক ভালো, বুঝলি? অনেক সুখী হবি তুই। আর ছেলেদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট লাগে যেতে।
যখন মন চায় তখন চলে আসবি। ঋতু কিছু বলতে যাবে তার আগে সাহেব বাবু মানে মাহিয়ান বাবু বলেন, চুপ, কোনো কিন্তু নয় ঋতু। ছেলেকে আমি দেখেছি, খুব ভালো একটা ছেলে, আমার সাথে কথাও হয়েছে। তোর ওই ছেলের সাথেই বিয়ে, ওকে? সাহেব বাবুর এই কথা শুনে ঋতুর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। মনে হচ্ছে মাহিয়ানের কথাটা ঋতুর বুকের মধ্যে তীরের মতো মারতেছে। ঋতু এখানে আর এক মুহূর্ত না থেকে রুমে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি কি করে বিয়ে করব সাহেব বাবু? আমি তো আপনাকে সেই ছোট থেকে ভালোবাসি। আপনাকে না দেখে আমি তো থাকতে পারি না। এইসব বলতেছে আর কান্না করতেছে ঋতু। আর ওইদিকে মাহিয়ান বাবু খুব খুশি, কারণ বাড়িতে বিয়ে উনার সব বন্ধুদেরকে বলে দিয়েছে 2 দিন আগে আসতে বিয়েতে। আর এখান দিয়ে ঋতু কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল রাতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন মরার মতো বসে আছে, কিছুই ভালো লাগতেছে না। অনেক রাত হলো, তাই ঋতু মাহিয়ানের রুমে গিয়ে দেখে মাহিয়ান রুমে আছে কিনা, কিন্তু গিয়ে দেখে নাই। তারপর ঋতু ভাবে মনে হয় পার্টিতে আছে। কি আর করার, আগের দিনের মতোই মাহিয়ানের জন্য বসে থাকতে হবে ঋতুর। বুঝলেন না তো? তাহলে শুনুন, এটা নতুন না। সাহেব বাবু 3 দিন দেরি করে আসে বাসায়, আর ঋতু ওনার জন্য অপেক্ষা করতে হয়, তাই আজকেও করতে হবে। এইসব কথা ভাবতেছে, হঠাৎ শুনে গাড়ির আওয়াজ, তার মানে সাহেব বাবু চলে এসেছে। তারপর বেল বাজলো। ঋতু দরজা খুলে দিয়ে মাহিয়ানের হাত ধরে রুমে নিয়ে গেল, আর যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল মাহিয়ান। তারপর মাহিয়ানের জুতাগুলা খুলে দিল। তারপর মাহিয়ানের দিকে তাকিয়ে আবার চোখে পানি চলে আসলো আর বলল, কি করব সাহেব বাবু এখন আমি? আপনাকে না দেখে আমি তো থাকতে পারি না। কি করে অন্যজনের হয়ে থাকবো আমি? আমি তো আপনার মুখের ওপর কিছু বলতেও পারি না। ঋতু এইসব বলে কান্না করতেছে। এইভাবে কেটে গেল 2টা দিন। আজ ঋতুর গায়ে হলুদ। অনেক মানুষ এসেছে, মাহিয়ানও খুব খুশি। আর ঋতুর কিছুই ভালো লাগতেছে না, মনে হচ্ছে সে মরে গেলে ভালো হতো। কিন্তু ঋতু মাহিয়ানকে এমন খুশি দেখে ঋতুর মনটাও ভালো হয় আস্তে আস্তে। তারপর ঋতুর সিদ্ধান্ত নেয়, না, আমার জন্য যদি মাহিয়ান বাবু খুশি থাকে তাহলে আমি এ বিয়ে করব। তারপর মাহিয়ান ঋতুর কাছে এসে বলে, কি সুন্দর লাগতেছে রে তোকে ঋতু, এমনিতেই তুই পরি, মাশাআল্লাহ, তার উপর সাজগোজ দারুণ লাগতেছে। এখন মনে হচ্ছে ওই ছেলের সাথে তোকে বিয়ে না দিয়ে আমি তোকে বিয়ে করে নিলে ভালো হতো। ঋতুর দিকে হাসি দিয়ে মাহিয়ান কথাগুলো বলে। ঋতু কি বলবে বুঝতেছে না কিছুই, অসহায়ের মতো মাহিয়ানের দিকে তাকিয়ে আছে। এ বলে মাহিয়ান চলে গেল। আর ঋতু বলে, মাহিয়ান বাবু, আপনার এই খুশির জন্য বিয়েটা করতেছি, নয়তো গলায় দড়ি দিতাম। এভাবে আজকের দিনটা পার হয়ে গেল। আজকে যে ঋতুর বিয়ে, সব আত্মীয় এসেছে, অনেক কিছুই গিফট দিল ঋতুকে। ঋতুকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মাহিয়ান গিয়ে দেখে একটা পরী বসে আছে। একটু পর ঋতুর বিয়ে। মাহিয়ান এটা ভাবতেই কেমন জানি বুকে ব্যথা অনুভব করতে লাগলো। তারপর এই কি হইতেছে আমার মনের মধ্যে? কষ্ট কেন হয়েছে ঋতুর জন্য? ও তো আমার কেউ না। ও চলে যাবে মনে হচ্ছে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এমন কেন লাগতেছে আমার কাছে? যাই হোক, অনেকক্ষণ হলো, জামাইয়ের গাড়ি আসতেছে না কেন? মাহিয়ান খুব চিন্তায় পড়ে গেছে, তাই মাহিয়ানের আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু, অনেকক্ষণ তো হলো, জামাইয়ের গাড়ি আসতেছে না কেন? ঠিকই তো, আয় তোর আব্বুর কাছে যা। মা মরা মেয়েটা, আল্লাহ জানে কি হয়। তারপর মাহিয়ান আর ওর আম্মু তার আব্বুর কাছে গেল। গিয়ে বলে, আব্বু, বিকাল হয়ে যাইতেছে, এখনো জামাইয়ের গাড়ি আসছে না। সবাই কি না কি বলতেছে। তুমি কিছু করো, ওই বাড়িতে একটা ফোন দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি, আমি ওইদিকে দেখি কি অবস্থা। তারপর মাহিয়ান চলে গেল। তারপর মাহিয়ানের আব্বু ফোন দেয় ওই বাড়িতে। একটু পরে জামাইয়ের বাবা ফোন ধরে। তারপর মাহিয়ানের আব্বু বলে, বিআই সাহেব, কি অবস্থা ওইখানকার?
এখনো জামাইয়ের গাড়ি আসতেছে না কেন? আসলে আমাদেরকে ক্ষমা করবেন, ছেলে পালিয়েছে। মানে কি বলতেছেন এইসব? ক্ষমা করুন আমায়। আমরা জানতাম না যে আমাদের ছেলে অন্য একজনকে ভালোবাসে, আর আমাদেরকেও সে বলেনি, কিন্তু আজ বিয়ে আর সে মেয়েকে নিয়ে পালিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মোবাইলটা হাত থেকে পড়ে গেল আর মাহিয়ানের আম্মু বলে, কি হয়েছে? তারপর সেই ছেলে নাকি অন্য মেয়েকে ভালোবাসতো। এখন আমাদের ঋতুর কি হবে? আমরা নিজের হাতে তার জীবনটা নষ্ট করে দিলাম। ওর বাবা মা আমরা, তাই আমাদের মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দিব না। তো কি করবে তুমি এখন? ঋতুর বিয়ে মাহিয়ানের সাথে দিব। ঋতুকে আমার আগে থেকেই পছন্দ, সেই ছোট থেকে। তারপর মাহিনের আব্বু বলে, ঠিক বলেছ, আমারও ঋতুকে খুব পছন্দ, কিন্তু মাহিয়ানকে বিয়ে করতে রাজি হবে? মাহিয়ানের আম্মু বলে, ওইটা আমার ওপর ছেড়ে দাও। এই বলে মাহিয়ানের আম্মু মাহিয়ানকে খুঁজতে লাগলো। খুঁজে দেখে ছাদের উপর বসে বসে কি যেন ভাবতেছে। তারপর মাহিয়ানের আম্মু গিয়ে পিঠে হাত রাখতেই মাহিয়ান চমকে পিছনে তাকিয়ে দেখে যে তার আম্মু। তারপর মাহিয়ান বলে, আম্মু তুমি এখানে? কি ভাবতেছিস বাবা? শুনেছিস কিছু? আম্মু শুনেছি। ও তো রাজি হতে চাচ্ছিল না বিয়েতে, আমি জোর করে রাজি করিয়েছি। বাবা মা মরা মেয়েটার জীবন আমরা নিজের হাতে নষ্ট করলাম। আম্মু ঋতু কি জানে সব কিছু? না জানলে হয়তো খুব কষ্ট পাবে। এখন আর কি করার? তোমরা জানো কি করবে, আর কি আর করার আছে, এমনি বাসায় থাকবে, বিয়ে হবে না বাস। চুপ, ওই মেয়েকে কে বিয়ে করবে? আবার হ্যাঁ, কেউ কেউ তো আর ওকে বিয়ে করতে চাইবে না। তো কি করার, কি করবে এখন? একটা কথা বলি বাবা, তুই তো আমার কথার কখনো অবাধ্য হোস না, আজ হবি না জানি। বলো। বাবা, আমার আর তোর বাবার ঋতুকে সেই ছোট থেকেই পছন্দ। তো এই ওয়েট, তোমরা কি বলতে চাইতেছো? ভালো করে খুলে বলো। আমি বলতে চাইছি ঋতুকে তোর সাথে বিয়ে দিব। প্লিজ বাবা, না করিস না। কি? আমি এই খ্যাত মেয়েকে বিয়ে করব? ইম্পসিবল আম্মু। দেখ বাবা, এভাবে বলিস না। ওর এই দুনিয়ায় আমরা ছাড়া কেউ নেই। কে দাঁড়াবে ওর পাশে? না আম্মু, আমি বিয়ে করতে পারবো না ওকে। আমি অন্য একজনকে ভালোবাসি। মানে ওই মেয়েকে যার নাম মিহি, যে ছোট ছোট জামা পরে, ছি, এইসব মেয়েকে তোর পছন্দ? আমি ওকে ভালোবাসি, আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আম্মু, সরি। কি? আমি বেঁচে থাকতে ওই মেয়ের সাথে কখনো তোকে বিয়ে দিব না। আমি বলেছি ঋতুকে বিয়ে করতে, তার মানে তুই বিয়ে করবি। না, আমি করতে পারবো না। মিহি আমাকে অনেক ভালোবাসে। ওই মিহি তোর টাকাকে ভালোবাসে, তোকে না, বুঝলি? ওই মেয়ে ভালো না। আমি যখন বলেছি তুই ঋতুকে বিয়ে করতে, তার মানে করবি, এটাই আমার শেষ কথা। আম্মু প্লিজ, এই ক্ষেত মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করে দেখ, দেখবি একদিন নিজে ওর জন্য, ওর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাবি। আর তুই যদি এখন ওকে বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। দেখ এখন কি করবি। কি করলে আম্মু? এটা কি কসম দিলে তুমি? এখন আমি কি করি? না, আমার ভালোবাসার থেকে আমার আম্মু বড়। আর না হয় বিয়ে করলাম, কিন্তু কখনো ঋতুকে বইয়ের অধিকার দেব না। আর বিয়ের কয়েক মাস পর ওকে ডিভোর্স দিয়ে মিহিকে বিয়ে করব। এইসব ভেবে মাহিয়ান বলে, ওকে আম্মু, আমি রাজি। সত্যি বাবা? তাহলে এখন রেডি হ, আর ঋতুকে বলতেছি। এ বলে আম্মু নিচে চলে গেল। তারপর আব্বুকে বলে দেয়। আব্বু তো খুব খুশি। তারপর আসল কথা সব মানুষকে বলে দেয়, আর মাহিয়ানের সাথে যে বিয়ে হবে তাও বলে দেয়। তারপর সবাই খুব খুশি হয়। তারপর মাহিয়ানের আম্মু ঋতুর কাছে গিয়ে বলে, ঋতু, একটা খারাপ খবর রে মা। আন্টি বলো, প্রবলেম নাই। সেই ছোট থেকেই খারাপ খবর শুনে এসেছি, এখন শুনলে কিছু হবে না। তোর যার সাথে বিয়ে, ও অন্য একটা মেয়েকে ভালোবাসতো, আর তাকে নিয়ে পালিয়ে গেছে। ঋতু এটা শুনে খুব খুশি হলো, কারণ ঋতুর
মাহিয়ান বাবুর কাছ থেকে কোথাও যেতে হবে না। কিন্তু ঋতু এটা তো জানে না যে মেয়ের বিয়ে ভেঙে যায় তাকে কেউ বিয়ে করতে চায় না। তারপর মাহিয়ানের আম্মু বলে, প্রবলেম নাই, অন্য একজনের সাথে তোর বিয়ে দিব, তোর ক্ষতি হোক আমরা চাই না। এই কথা শুনে ঋতুর চোখে পানি চলে আসবে এমন অবস্থা। তারপর মাহিয়ানের আম্মু বলে, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? হ্যাঁ, শুনবি না কার সাথে তোর বিয়ে? না আন্টি, দরকার নেই। তোমরা বিয়ে দিতে চাইছো তো দাও। আরে পাগল মেয়ে শোন, তোর মনে কি চলে না চলে আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি যদি না বুঝি তাহলে তোর মা হলাম কিভাবে? তোর বিয়ে হবে তুই যাকে ভালোবাসিস তার সাথে। এই কথা শুনে ঋতু অবাক হলো। ঋতু ভাবে, আমি তো ভালোবাসি আমার সাহেব বাবুকে, কিন্তু আন্টি কার কথা বলতে চাইছে? তারপর ঋতু বলে, মানে আন্টি কি বলছো? ভালোবাসার মানুষ মানে? হয়েছে, আর লুকাতে হবে না। তুই যে তোর সাহেব বাবুকে ভালোবাসিস তা কি আমি বুঝি না নাকি? হ্যাঁ, রাতের পর রাত তার জন্য জেগে থাকিস, আমি কি বুঝি না কিছু? আমি মা হয়ে যদি ছেলে মেয়েদের এইসব সামান্য জিনিস না বুঝি তো কিসের মা আমি? আর তোর বিয়ে মাহিয়ানের সাথেই হবে, বুঝলি? ঋতু কি বলবে কিছুই বুঝতেছে না। খুশিতে চোখের পানি ছেড়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঋতু কি বলবে কিছুই বুঝতেছে না। তারপর মাহিয়ানের আম্মু বলে, এখন আর কান্না না, আমার বৌমার মেকআপ নষ্ট হয়ে যাবে তো। আর হ্যাঁ, একটা কথা, আন্টি বলো কি কথা? মাহিনের কিন্তু তোকে বিয়ে করতে রাজি ছিল না, আমার কসম দিয়ে রাজি করিয়েছি। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই বিয়ের পর এমন এমন কাজ করবি ও যাকে ভালোবাসে তাকে ছেড়ে যেন তোর কাছে ফিরে আসে। এই কথা শুনে ঋতুর মনটা আবারও খারাপ হয়ে যায়। তারপর ঋতু বলে, আন্টি যদি না পারি তার মনের মতন হয়ে উঠতে তখন? চুপ, আমার মেয়ে এমন কোনো কাজ নেই যে পারে না। আন্টি দোয়া করো। তোদের জন্য সব সময় আমার দোয়া থাকে। আর হ্যাঁ, এখন থেকে আর আন্টি না আম্মু বলে ডাকবি। আম্মু। তারপর মাহিয়ানের আম্মু চলে গেল। একটু পর মাহিয়ানকে রেডি করে নিয়ে আসলো আর ঋতুকেও। দুইজনকেই একসাথে বসানো হলো। ঋতু মাহিয়ানকে দেখে পাগল হয়ে গেল, কারণ আজ মাহিয়ানকে জামাই সাথে খুব সুন্দর লাগতেছে। তারপর দুইজনের বিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণ হলো। তারপর ঋতুকে মাহিয়ানের রুমে নিয়ে গেল আর মাহিয়ান বিয়ে করে ছাদে চলে গেল। গিয়ে অনেক নেশা করতেছে। এ হলো বিয়ের আগের দিনগুলোর ঘটনা। এখন গল্পে ফেরা যাক। মাহিয়ান অনেক নেশা করতেছে আর ঋতু বাসর ঘরে একা বসে আছে। তারপর মাহিয়ানের আম্মু মাহিয়ানের কাছে গিয়ে বলে, বাবা আর কত এসব খাবি? হ্যাঁ, ঋতু রুমে একা বসে আছে, মেয়েটা আবার একা খুব ভয় পায়, যা রুমে যা। না আম্মু, আমি যাব না। তোমরা আমাকে বিয়ে দেবে বলেছো, দিয়েছো। এখন প্লিজ এইসবের মধ্যে জোর করো না আম্মু, প্লিজ। না, তোকে বলছি রুমে যাইতে, যা বলছি। তারপর মাহিয়ানের আম্মু মাহিয়ানের হাত ধরে দরজার সামনে নিয়ে গেল। তারপর মাহিয়ানের আম্মু বলে, যা রুমে যা। এই বলে মাহিয়ানের আম্মু চলে যায়। মাহিয়ান সামনে পা বাড়াবে এমন সময় মিহির কথা মনে পড়ে যায়। এখন আমি মিহিকে কি জবাব দেবো? হ্যাঁ, ও তো খুব কষ্ট পাবে যদি শোনে আমি বিয়ে করে ফেলেছি। এখন কি করি আমি? এসব ভাবতে মাহিয়ানের খুব রাগ উঠে গেল। তারপর দরজা খুলে ঋতুর কাছে গিয়ে ঠাস ঠাস করে দুইটা চরের আওয়াজ হলো। কে ভাবতেছে চরটা কাকে মারলো, তাই না? চরটা ঋতুকেই মেরেছে মাহিয়ান। ঋতু গালে হাত দিয়ে মাহিয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ মাহিয়ান কখনো ঋতুর গায়ে হাত তুলেনি। হাত তো দূরে থাক, খারাপ ভাষায় কিছু বলেনি। আর আজ চর মারল। চরের কারণে ঋতুর গোলাপি ঠোঁটটা কেটে গেল, রক্ত পড়তেছে। এই জন্য মাহিয়ানের চোখেই পড়তেছে না, কারণ মাহিয়ানের চোখে আজ শুধু রাত। তারপর ঋতু বলে, সাহেব বাবু আমাকে মারলেন কেন? চুপ, একদম চুপ। তোর জন্য আমার জীবনটা আজ শেষ হয়ে গেল।
আমার মিহির কি হবে? কি জবাব দেবো আমি তাকে? ও তো এখন ভুল বুঝবে, হয়তো শুনে ফেলেছে যে আমার তোমার সাথে বিয়ে হয়েছে। আমি কি বলেছি আমাকে বিয়ে দিতে? আপনারাই তো আমাকে বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার আমার মুখের উপর কথা। এই কথা বলে মাহিয়ান ঋতুর চুলের মুঠিতে ধরে কিছু বলতে যাবে, এমন সময় মাহিনের ফোন, আর ফোনের দিকে তাকিয়ে দেখে মিহি কল দিয়েছে। মাহিয়ার রাগে ঋতুর চুলের মুঠিতে ধরার সাথে সাথে ঋতু ব্যথায় আহ বলে চিৎকার করে উঠল। তারপর মাহিয়ান কিছু বলতে যাবে, এমন সময় মাহিয়ানের মোবাইলে ফোন আসে। তারপর ঋতুর চুলের মুঠিটা ছেড়ে দিয়ে ফোনে তাকিয়ে দেখে মিহি কল দিয়েছে। তারপর মাহিয়ানকে বুঝতেছে না ফোনটা কি ধরবে নাকি না। ফোন যদি না ধরি তাহলে ও ভাববে আমি বউ নিয়ে খুশি আছি। এখন কি করি আমি? তারপর মাহিয়ান আর কিছু না ভেবে ফোনটা ধরে। মাহিয়ান ফোনটা ধরার সাথে সাথেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ, তার মানে মিহি কান্না করতেছে। মাহিয়ানের বুকটা ব্যথা করতেছে, কারণ মিহির কান্না মাহিয়ান সহ্য করতে পারে না। তাই মাহিয়ান আর সহ্য করতে না পেরে বলে, ওই জান, তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? ওই প্লিজ কান্না করো না সোনা, বলো কি হয়েছে, বলবা কি হয়েছে? কেন করলি আমার সাথে এমন? হ্যাঁ, কি করেছি আমি? কিসের জন্য এত বড় ধোঁকা দিলি আমায়? মিহি প্লিজ আগে আমার কথাটা একটু শোনো। কি শুনবো? হ্যাঁ বল, কি শুনবো? এখন বউকে নিয়ে আনন্দে আছিস, এটা শোনাবি আমায়, তাই তো? ওই চুপ, একদম চুপ। কি চুপ করব? আমার সাথে আমার মন নিয়ে কেন এত বছর খেলা করলি? এখন খেলা করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে শেষে একটা কাজের মেয়েকে বিয়ে করলি কেন? কাজের মেয়ের মধ্যে কি এমন দেখলি যেটা আমার মাঝে নেই বল? আর কাকে বিয়ে করলি শেষে? একটা কাজের মেয়েকে। মিহি প্লিজ ওকে কাজের মেয়ে বলবা না, ও আমার আব্বুর বন্ধুর মেয়ে। বাহ, কাজের মেয়েকে বলছি বলে খুব গায়ে লাগে না? তো কি বলবো মিস্টার মাইহান, আপনার বউ বলবো? না, তাও বলবো না, ওর নাম ঋতু, ঋতু বলে ডাকবা। আর আমি নিজে থেকে বিয়ে করতে চাইনি, আমি শুধু তোমায় ভালোবাসি আর কাউকে না, আর তোমায় আমি বিয়ে করব। এখন বিয়ে করে আবার বিয়ে করবি? বাহ, কি সান্ত্বনা আমাকে দিচ্ছিস। শোনো মিহি, ওর আজকে অন্যজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই ছেলে অন্য মেয়েকে ভালোবাসে, তাই ওই মেয়েকে নিয়ে সে পালিয়েছে। আর আম্মু আমাকে কসম দিয়েছে যে যদি ওকে বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখবো। এখন তুমিই বলো এখানে আমার অপরাধ কোথায়? আমি ছেলে হয়ে তো আমার আম্মুর মরা তো দূরে থাক, এই কথাও শুনতে পারি না। চুপ কেন? এখন আমার কি হবে? আমি ওকে 2 মাস পর ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করব। খুব ভালোবাসি তো পাগলি। আই লাভ ইউ মাইহান, আমি খুব ভালোবাসি তোমার মাইহান। আমিও ভালোবাসি আমার পাগলিটাকে। আচ্ছা রাখি কেমন? এই বলে ফোনটা কেটে দিল। আর ওইখান দিয়ে মিহির কান্না হলো এটা অভিনয়। মিহি মাহিয়ানকে ভালোবাসে না, ভালোবাসে মাহিয়ানের টাকাকে আর সম্পত্তি পাবার আশায়। কারণ মাহিয়ান এক মার এক ছেলে, সব কিছু মাহিয়ানের হবে। তাই মিহি সে লোভে মাহিয়ানকে ভালোবাসে। আর মিহি ভালোবাসে অন্য একটা ছেলেকে, নাম তুষার। আর এখন তুষারের সাথেই আছে মিহি। তুষারকে সামনে রেখেই মিহি মাহিয়ানের সাথে কান্নার অভিনয় করলো। তারপর তুষার বলে, বেবি তুমি তো ভালো অভিনয় করতে পারো। গো সোনা, শুধু তোমাকে ভালোবাসি বলে। আচ্ছা তাহলে চলো আমরা বিয়ে করে নেই। করবো তো। আগে ওর কাছ থেকে সব কিছু লিখে নিই, তারপর আমরা ওর সামনে বিয়ে করবো জান। তাই? ওকে জান। এই বলে তুষার মিহিকে গালে একটা কিস করলো। আর ওইদিকে মাহিয়ান ফোনটা পকেটে রেখে ঋতুর কাছে আসে। আর এখন ঋতু কান্না করতেছে। তারপর ঋতু বলে, সাহেব বাবু, কার সাথে কথা বলছেন? তোর কাছে বলতে হবে কার সাথে কথা বলছি? আমার বউয়ের সাথে কথা বলছি, বুঝেছিস তুই?
আপনার বউ তো আমি সাহেব বাবু। কি, তোর মতো খ্যাত মেয়ে আমার বউ হবে? সেই যোগ্যতা আছে তোর? হ্যাঁ, আমার বউ হওয়ার যোগ্যতা শুধু মেয়ের, আর কারো না। সাহেব বাবু, ওই মেয়ে ভালো না, ওকে আপনি ভালোবাসবেন না প্লিজ। ও আপনার ক্ষতি চাই সাহেব বাবু। কথা বলার সাথে সাথে মাহিয়ান আবার ঋতুকে চড় মারে। এখনকার আঘাতে ঋতুর ফর্সা গালটা লাল হয়ে গেছে। ঋতু এবারে চড়টা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আর কান্না করতে থাকে। তারপর মাহিয়ান বলে, চুপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার জানকে খারাপ বলার? তোর থেকে ভালো আছে মিহি। তুই তো আমার টাকা দেখে আমাকে বিয়ে করেছিস, আর মিহি আমার টাকাকে নয়, বরং আমার মন দেখে ভালোবাসে। না সাহেব বাবু, আমি আপনার টাকা চাই না। আমি আপনাকে পেলে, আপনার পায়ের নিচে জায়গা পেলেই চলবে, আর আপনার সেবা করতে পারলেই আমি ধন্য। আমি কিছুই চাই না সাহেব বাবু। তা তো আর হবে না। এখন থেকে তুই আমার চোখের বিষ, বুঝলি? আর কয়েক মাস পর তোকে ডিভোর্স দিয়ে তোর সামনে আমি মিহিকে বউ করে নিয়ে আসবো। কয়েকটি মাস অপেক্ষা কর শুধু। সাহেব বাবু, আমি আপনাকে সেই ছোট থেকে ভালোবাসি সাহেব বাবু। তো কি করব? আমি তোর মতো খ্যাতকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। এ বলে মাহিয়ান একটা বালিশ ঋতুর মুখের ওপর ছুঁড়ে মারে আর বলে, এখন থেকে তোর নিচেই ঘুমাবি। এই বলে মাহিয়ান ওয়াশরুমে গিয়ে পাঞ্জাবি খুলে কাপড় চেঞ্জ করে আসে। তারপর মাহিয়ান অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে, আর ঋতু মাহিয়ানের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। এভাবেই রাতটা পার হয়ে সকাল হলো, আর সকালে ঋতুর ঘুমটা ভেঙে গেল আর দেখে মাহিয়ান কি সুন্দর করে কোল বালিশটাকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। তারপর ঋতু আর কিছু না ভেবে চোখের পানি ফেলে। তারপর মাহিয়ান পায়ের কাছে গিয়ে সালাম করে। তারপর ঋতু আর কিছু না ভেবে মাহিয়ানের পায়ে ছোট্ট করে ঋতুর ঠোঁটের স্পর্শ লাগিয়ে দেয়। তারপর মাহিয়ান একটু নড়ে ওঠে। এটা দেখে ঋতু খুব ভয় পেয়ে যায়। তারপর ঋতু আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে খাবার বানাতে চায় সবার জন্য। তারপর সবার জন্য চা করে মাহিয়ানের আব্বু আম্মুর রুমে নিয়ে যায়। আর এমনি মাহিয়ানের আম্মু বলে, কি রে মা, মাহিয়ান কি করে? আম্মু, উনি হয়তো ঘুমায় এখনো, চা নিয়ে যাই, দেখি কি করে। যা। তারপর ঋতু চা নিয়ে যায় আর গিয়ে দেখে এখনো মাহিয়ান ঘুমিয়ে আছে। এটা দেখে ঋতুর মুখে হাসি চলে আসে। তারপর ঋতু মাহিয়ানের হাত ধরে ডাকতে লাগলো, আর মাহিয়ান উঠে দেখে ঋতু মাহিয়ানের হাত ধরে আছে। আর মাহিয়ানের ঘুমটা নষ্ট করলো কেন? তাই মাহিয়ান রাগে ধমক দিয়ে বলে ওঠে, কি হয়েছে? ঘুম ভাঙালি কেন? আর তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তোকে আমি বউ মানি না, আমি মিহিকে ভালোবাসি, শুনছো না? সরি, চা খাওয়ার জন্য ডাক দিছিলাম। এটা শুনে মাহিয়ান রাগে আবার থাপ্পড় মারে ঋতুকে, আর হাত থেকে চায়ের কাপটা নিয়ে ঋতুর মুখের ওপর গরম চাটা ছুঁড়ে মারে। রাতে জ্বরের দাগের ওপর উগ্র গরম চা লাগতেই সহ্য করতে না পেরে জোরে কান্না করে দেয় আর বলে, ও মাগো, বাঁচাও আমায়, আল্লাহ বাঁচাও আমায়। জোরে জোরে কান্না শুরু করে, কিন্তু এ কান্না মাহিয়ানের কানে যাইতেছে না। মাহিয়ানের শরীরে রাগ। তারপরও ঋতু সহ্য করতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয়, আর মুখে পানি পড়তে একটু কষ্ট হয়, কিন্তু পরে ভালো লাগে, গরম জায়গায় পানি পড়তেছে। আর ঋতু বসে বসে কান্না করতে লাগলো আর বলে, এটা কি সেই সাহেব বাবু আমার, যে সাহেব বাবু আমাকে কষ্ট পেতে দেয়নি? এটা কি সেই সাহেব বাবু আমার, যে আমি না খেলে বারবার জিজ্ঞাসা করতো খাইছি কিনা? এটা ভেবে ঋতু আবার কান্না করতে লাগলো আর বলে, আমার যতই কষ্ট হোক, মাহিয়ান বাবুকে ছেড়ে আমি যাব না। ওনাকে না দেখলে আমি বাঁচবো না। আমার এই আঘাতের থেকে কষ্ট হবে ওনাকে এক মুহূর্ত না দেখে থাকলে। যতই কষ্ট হোক, কষ্ট পেতে পেতে না হয় আমার মরণ হবে। শেষে উনি তো আমার লাশটা কাঁধে করে নিয়ে যাবে, এতেই আমি চিরসুখী। এটা বলে ঋতু আবার কান্নায় ভেঙে পড়ে। আর মাহিয়ান রুম থেকে ঋতুর কান্নার আওয়াজ শুনতেছে, কিন্তু মাহিয়ানের কিছু যায় আসে না। একটু পর ঋতু রুমে আসে
আর একটা শাড়ি পরে মাহিয়ান তাকিয়ে দেখে শরীর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে আর চুল থেকে, আর ঋতুর চুল কোমরের নিচে পড়ে আর অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। মাহিয়ান এই গন্ধে পাগল হয়ে যেতে মন চাচ্ছে, কিন্তু না, মাহিয়ান মিহিকে ভালোবাসে। মিহিকে ছাড়া মাহিয়ান এইসব কাউকে নিয়ে ভাবতেও পারে না। তাই মাহিয়ান বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখে ঋতু সোফায় বসে আছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। তারপর মাহিয়ান আবার ভালো করে খেয়াল করে দেখে ঋতুর ফর্সা মুখটা গরম চায়ের কারণে লাল হয়ে গেছে, কিন্তু ঋতু কিছুই দিতেছে না মুখে, পরে তো খারাপ কিছু হবে মুখের। তাই মাহিয়ান একটা মলম নিয়ে ঋতুর সামনে দাঁড়ায়। তারপর ঋতু তাকিয়ে দেখে মাহিয়ান। তারপর ঋতু বসা থেকে উঠতে যাবে, এমন সময় মাহিয়ান ঋতুর হাত ধরে ফেলে। আমার হাত ধরলেন কেন? মনে চাইছে তাই। কেন মন চাইবে আমার হাত ধরতে? আমি তো খ্যাত নেই। ওই, তোকে ধরার কোনো ইচ্ছা নাই আমার, ওকে? মাহিয়ান এ কথা বলাতে ঋতুর মনটা খারাপ হয়ে যায়, আবার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপর ঋতু বলে, তো ধরলেন কেন আমার হাত? এদিকে আয়। এরপরে মাহিয়ান ঋতুকে সোফায় বসিয়ে মলমটা বাহির করে। এটা দেখে ঋতু বলে, কি এইটা? দেখতে পাচ্ছিস না মলম? তা তো দেখতেই পেলাম, কিন্তু মলম দিয়ে কি করবেন? ওই যে তোর মুখ গরম চায়ের কারণে লাল হয়ে গেছে, তাই মলম দেব। না, লাগবে না, কষ্ট যত পারি সহ্য করে নিব। এখন আপনাকে বলি নাই কাটা গায়ে লবণে ছিটে দিতেন? আমি যখন তোর উপরে চা ফেলেছি, তাই আমি তোর মুখে লাগিয়ে দেবো মলম। কেন দিবেন আমার মুখে? কোন অধিকারে আমার মুখে মলম দিবেন? এই কথা শুনে মাহিয়ান রাগে ঋতুর চুলের মুঠিতে আবার ধরে। ঋতু ব্যথা পেয়ে আবার কান্না করে দিল। তারপর মাহিয়ান বলে, শোনো, তোকে না আমার মলম দেওয়ার কোনো ইচ্ছা নাই, ওকে? শুধু তোর গায়ে গরম চা দিয়েছি বলে মলম দিতে চাইলাম, ওইটুকুই, আর কিছু না। সাহেব বাবু, ছাড়ুন আমায়, আমার লাগছে খুব। লাগুক, আরও লাগুক, আমাকে বিয়ে করা না? দেখ আমাকে বিয়ে করার কত মজা, এবার হারে হারে টের পাবি। মাহিয়ান যত ভালো তার থেকেও খারাপ। আমাকে ছাড়ুন প্লিজ। তারপর মাহিয়ান একটা ঝটকা দিয়ে ছেড়ে দিল। তারপর বলে, শোন, আগে তোর জন্য আমার যতটুকু মায়া ছিল এখন একটুও নাই, শুধু ঘৃণা আছে। আর আমাকে দিয়েই দেখবি তুই। কষ্টের ভাই আমাকে দেখেছেন সাহেব বাবু? শোনেন, আপনার পায়ের নিচে জায়গা পেলে যদি মরণ হয় তাতেও আমি সুখী, আর এটা তো শুধু কষ্ট। কে বলেছে তোকে আমার পায়ের নিচে জায়গা দিয়েছি? কয়েকটি মাস তুই থাকবি শুধু, তারপর এ বাড়ি থেকে তোর বিদায়, যখন আমার ভালোবাসার মানুষ মেয়েকে বিয়ে করে আনবো। না, আপনাকে ছেড়ে কোথাও যাব না সাহেব বাবু। আমাকে আপনি ছেড়ে বিয়ে করেন, প্রবলেম নাই, কিন্তু আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আমি আপনাকে না দেখে থাকতে পারি না। তারপর মাহিয়ান আর কিছু না বলে চলে যেতে লাগলো। কি যেন মনে করে আবার ঋতুর কাছে ফিরে এসে বলে যে মলমটা লাগিয়ে নিতে। মাহিয়ান এসে যেন দেখে মলমটা লাগানো। এ বলে মাহিয়ান চলে গেল, কারণ মিহির সাথে আজ দেখা করবে। তারপর ঋতু মলমটা হাতে নিয়ে আয়নার কাছে গিয়ে দেখে মুখটা লাল হয়ে গেছে। মলমটা খুলে ঋতু মুখে দিতেই খুব জ্বলতে শুরু করলো, ফলে ঋতুর চোখ দিয়ে পানি পড়তেছে। আর ঋতু ভাবে, আমার জীবনটা এভাবেই যাবে? কোনোদিন কি সুখ পাবো না আমি? আমার চোখের পানি যে শেষ হয়ে যাইতেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ল। আর ওইদিকে মাহিয়ার মিহিকে কল করে বলে এমন রেস্টুরেন্টে আসতে। তারপর মিহি আগে গিয়েই চলে গেল রেস্টুরেন্টে, সাথে তুষারকে নিয়েও। আর এইদিকে ঋতু রান্নাঘরে যায়, গিয়ে দেখে আম্মু। ঋতু আর কিছু না ভেবে রান্নাঘরে চলে যায়। ওর যে মুখে এমন অবস্থা এইটার কথা ও ভুলে গেছে। তারপর আম্মু ঋতুর দিকে তাকাতেই দেখে ঋতুর মুখ পুরা লাল হয়ে আছে।
ঋতু হঠাৎ করে মাহিয়ানের আম্মুর দিকে তাকাতে দেখে আম্মু ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ঋতু ভয় পেয়ে বলে, আম্মু তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোর মুখ এভাবে এত লাল হলো কিভাবে? হ্যাঁ, সকালে তো একদম ভালো ছিল, এখন এই অবস্থা কিভাবে হলো? কিছু না আম্মু, এমনি ছেড়ে দাও। দেখ ঋতু, আমার কাছে কিছু লুকাবি না, কি হয়েছে সব বল। মাহিয়ান তোকে নিশ্চয়ই কিছু করেছে, সত্যি করে বল। মাহিয়ানকে তোকে মেনে নিয়েছে? না আম্মু। এই বলে ঋতু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঋতুর এমন কান্না দেখে মাহিয়ানের আম্মুর চোখ দিয়ে পানি চলে আসে। তারপর মাহিয়ানের আম্মু বলে, কি হয়েছে মা, বল আমায়। তারপর ঋতু বলে, আম্মু তোমার ছেলে আমাকে মেনে নেয়নি, উনি অন্য একটা মেয়েকে ভালোবাসে। ওই যে ওই মেয়ে কে যিনি এই বাড়িতে সাহেববাবুর সাথে আসে। ওহ, ওর নাম মিহি? আম্মু এই মেয়েটা ভালো না। একদিন ও সাহেববাবুর সাথে যখন এই বাড়িতে আসছিল, আমি ওই মেয়েকে চা দিতে গেছিলাম। গিয়ে শুনি কার সাথে যেন কথা বলে আর লাভ ইউ এইসব বলে কি করতে লাগলো। আম্মু আমি সাহেববাবুর কোনো ক্ষতি চাই না আম্মু। আমিও জানি ওই মেয়ে ভালো না, কিন্তু মাহিয়ান ওকে পাগলের মতো ভালোবাসে। তোকেই ওই মেয়ের থেকে তোর কাছে আনতে হবে রে মা। আম্মু উনি নিজেই একদিন বুঝবেন আর বুঝে আমার কাছে আসবেন। বুঝলাম, কিন্তু তোর মুখটা লাল কেন, কি হয়েছে বল আমায়। আম্মু তোমাদেরকে যা দিয়ে ওনাকে চা দিতে গেলাম, গিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে। তাই ওনার হাতটা ধরাতে আর ওনাকে ঘুম থেকে উঠিয়েছি বলে উনি আমার মুখের ওপর চা ঢেলে দিল। আম্মু উনি নাকি ওই মেয়েকে বিয়ে করে আনবে কয়েকটি মাস পর, তখন আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর সাহেববাবু আমাকে মেনে নেয়নি আম্মু। আম্মু কি বলবে কিছুই বুঝতেছে না, কারণ বিয়ে দিল ঋতুর সুখের জন্য, কিন্তু মাহিয়ানের সাথে বিয়ে দিয়ে ঋতুর জীবনটা শেষ করে দিল। এসব ভাবতেছে মাহিয়ানের আম্মু। তারপর আম্মু বলে, চিন্তা করিস না মা, আমি যখন বিয়ে দিয়েছি একদিন দেখবি এই মাহিয়ান তোর পেছনে ঘুরবে একটু ভালোবাসা পাওয়ার জন্য। এইটা বলে ঋতুকে বুকে নিয়ে নেয় আম্মু। আর ওইদিকে মাহিয়ান রেস্টুরেন্টে পৌঁছায় আর গিয়ে দেখে মিহির তুষারের সাথে বসে হাসাহাসি করতেছে। এটা দেখে মাহিয়ান খুব রেগে যায় আর মিহির কাছে গিয়ে বলে, ছি ছি, আমার বলে বিয়ে হয়েছে বলে তুই আরেকটা ছেলের সাথে প্রেম শুরু করে দিলি। চুপ, ভালোভাবে কথা বলো মাইহান, ও আমার কাজিন। তোমার বিয়ে হয়েছে বলে সারা রাত কান্না করেছি, কেউ আমাকে সান্ত্বনাও দেয়নি। কিন্তু তুমি যখন বলছো ওই খ্যাত মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, তখন সব বলি। তারপর ও আমাকে সান্ত্বনা দিতে লাগলো, আর তুমি এসব কি বলতেছো? ছি মাইয়ান, ছি। আসলে তুমি তোমার বইয়ের প্রেমে পড়ে গেছো, তাই আমার সাথে সব শেষ করবে, তাই এইসব বলতেছো। ওকে ভাই চুপ, আমি তোকেই ভালোবাসি আর কাউকে না, আর আমি বিয়ে তোকেই করব। আমি অনেক ভালোবাসি বলেই ওর সাথে দেখে রেগে গেছি। সরি সোনা, আমার ভুল হয়ে গেছে। আর থ্যাঙ্কস ভাই, আপনি এমন সময় ওর পাশে থাকার জন্য। আসলে আমার কি দোষ বলেন? আমি বিপদে পড়ে ওই মেয়েকে বিয়ে করতে হলো, কিন্তু আমি তাকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমার এই জানটাকে বিয়ে করে নেব। ভাই বুঝলাম, আমি তো অল টাইম মিহির পাশে থাকি, কি লাগে না লাগে সবই দেখি। থ্যাঙ্কস ভাই। আসলে মেয়েটা খুব ভালো আর আপনাকে খুব ভালোবাসি, তো তাই আপনার বিয়েটা মেনে নিতে পারিনি। আচ্ছা আপনার কথা বলেন, আমরা কি অন্য সাইডে বসে গিয়ে। এটা বলে তুষার চলে যায় অন্য সাইডে। তারপর মাহিয়ান মিহির হাতে ধরে বলে, ইস, এভাবে কেউ কান্না করে? হ্যাঁ, চোখগুলোর কি অবস্থা করেছো দেখেছো? কি করব আমি? তোমার বিয়ের কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি তো ভেবেছি মরেই যাব। তার আগে আমি তোমার সাথে কথা বলে তাই তো রাতে কল দিলাম। আর তুমি সব খুলে বলে আসলে তোমার কোনো দোষ নেই। এখানে আমি থাকলেও ঠিক একই কাজই করতাম। চিন্তা করো না, আমি ওকে বইয়ের অধিকার দিইনি। বউ হবে তুমিই, শুধু কয়েকটি মাসের অপেক্ষা। জান, আচ্ছা আমাকে 10,000 টাকা দিতে পারবে? ওই, কেন পারবো না? তুমি তো আমার সব।
আর আমার সব কিছুই তোমার, কিন্তু টাকা দিয়ে কি করবে গো? ওই দিন না 10,000 টাকা দিয়েছি। কি তুমি টাকা দিয়েছো এটা আবার বলে দিলে তোমার ভালোবাসা? ওকে, টাকা দিতে হবে না, যত টাকা নিচ্ছি দিয়ে দিব। তোমাকে আমার সব মনে করি বলে টাকা চাইছি, আর তুমি লাগবে না আমার টাকা। আরে আমি কি তা বলেছি নাকি? হ্যাঁ, সব টাকা তোমার, সব কিছুই তোমার। আচ্ছা দিতেছি টাকা। এ বলে মাহিয়ান পকেট থেকে টাকা বাহির করে দিয়ে দিল। তারপর বলে, টাকা দিয়ে কি করবে? দেখো না, জামাগুলো পুরনো হয়ে গেছে, তাই নতুন জামা কিনবো। ও মাহিয়ান সোনা, টাকা দিয়ে তো আমি জামা কিনবো না, টাকা দিয়ে আমার তুষার সোনার সাথে ঘুরবো আর রাতে পার্টিতে গিয়ে রুম ডেট করবো। আহ, কি একটা বোকা বিয়ে আমার মাহিয়ান সোনা। আচ্ছা সোনা, তুমি বাসায় যাও, আমি একটু মার্কেটে যাব। না, আমিও যাব তোমার সাথে। আরে কি বলো, তোমার নতুন বিয়ে হয়েছে, এখন যদি আমার সাথে কেউ দেখে মানুষ কি বলবে বলো? জানি তুমি আমাকে ছাড়া কাউকে মেনে নিবে না, কিন্তু দেখো এক্ষুনি যদি আমার সাথে কেউ দেখে মানুষ তোমার আব্বু আম্মুকে কেমন ভাববে বলো, তাই না? আবার আমরা তো বিয়ের পর এক হবই। এত ভাবো আমার জন্য আর আমার আব্বু আম্মুর জন্য? আল্লাহ মনে হয় তোমাকে বেছে দিয়েছে আমার জন্য। গো, এখন যাও। কিন্তু তুমি একা যাবে নাকি? না, আমার কাজিনের সাথে যাব, তুষারের সাথে। তোমার কোনো প্রবলেম নেই তো? না, কি সমস্যা থাকবে? ও তো তোমার ভাই, তাই না? যাও, প্রবলেম নাই। থ্যাঙ্কস। তারপর মাহিয়ান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর ওইদিকে তুষার হাসি দিয়ে মিহিকে জড়িয়ে ধরে। তারপর বাহিরে এসে একটা রিক্সা নেয়। তারপর মিহি বলে, দেখেছো কি বোকা ওই মাইহান, 10,000 টাকা দিয়ে দিল, আমি যা বলি তাই বিশ্বাস করে। ওকে আমি ওর নাকে দড়ি দিয়ে ঘোরাবো, দেখো। জান, দেখলাম, শালা কিছুই বুঝে না। এমন একটা বিয়ে থাকলেই চলে। এখন শুধু ওর সব কিছু লিখে নিবার সময়। একবার ওর বউ হই, তারপর সব কিছু লিখে নিয়ে ওর সামনে তোমায় বিয়ে করব, আরো চেয়ে চেয়ে দেখবে। আচ্ছা, কোথায় পার্টি করবে? আমাদের আগেরটাই, যেটা মাইহান জানে না, বুঝলে? এইসব বলে হাসাহাসি করে। আর এইদিকে মাহিয়ান বাসায় এসে সোজা রুমে চলে যায়, গিয়ে বসে বসে ফেসবুক করতেছে। এমন সময় ঋতু মাহিয়ানের কাছে এসে বলে, সাহেব বাবু, আপনার কিছু লাগবে? পানি বা অন্য কিছু? পানি দে। এই নেন। মলম লাগিয়েছিস? হুম। এই তো গুড, এখন যা আমার চোখের সামনে থেকে। তারপর ঋতু চলে যায়, আর মাহিয়ান দুপুরের খাবার জন্য নিচে যায়। গিয়ে দেখে সবাই খেতে বসেছে। তারপর মাহিয়ানও গিয়ে বসে। তারপর ঋতু সবাইকে খাবার বেড়ে দেয়। আর আজকে খাবার ঋতু রান্না করেছে। আগে ঋতু বাড়ির সব কাজ করতো, শুধু রান্না ছাড়া, কারণ মাহিয়ানের আম্মুর রান্না খেতে পছন্দ করে, তাই মাহিয়ানের আম্মুই রান্না করত। তারপর মাহিয়ান খাবার খেতে লাগলো। খাবার মুখে দিয়েই বলে, ওয়াও। মাহিয়ান এটা বলাতে সবাই মাহিয়ানের দিকে তাকায়। আর মাহিয়ান বলে, আম্মু আজ কি দিয়ে রান্না করেছো? খাবারে এত স্বাদ। তাই? কিন্তু খাবারটা তো আমি রান্না করিনি বাবা। তো কে রান্না করেছে? তোর বউ রান্না করেছে। ঋতু তো এবারই বউ, তাই এখন থেকে ও রান্না করবে। তারপর মাহিয়ান ঋতুর দিকে তাকায়। ঋতু লজ্জায় নিচে তাকায়। এমনি ঋতু পরীর মতো দেখতে, মিথ্যা বলবো না, মিহির থেকে অনেক সুন্দর ঋতু। কিন্তু মাহিয়ান কি করবে, মাহিয়ানের কাছে মিহি সুন্দর, আর ঋতু সুন্দর হলেই বাকি আর না হলেই বাকি। মাহিয়ান তো মিহিকে ভালোবাসে, তার ঋতু সুন্দর হলেই বাকি আর না হলেই বাকি। তারপর মাহিয়ানের আব্বু বলে, কিরে বাবা, অনেক বড় তো হয়েছিস, এখন বিয়েও করে ফেলেছিস, তাই বলি অফিসটা একটু দেখাশোনা কর। আমি আর কত সামলাবো এসব? আর এইসব কিছুই তো তোর, তাই না? সামলাবো, কিন্তু একটা কাজ আছে, ওই কাজটা শেষ হোক তারপর। কি কাজ আবার? আব্বু আম্মু, তোমাদের কথায় ওই মেয়েকে বিয়ে করেছি আমি, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি,
তাই আমি ওই মেয়েকে কয়েকটি মাস পর ডিভোর্স দিয়ে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। এ কথা বলাতে ঋতুর চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো। তারপরে মাহিয়ানের আব্বু বলে, মানে কি বলতেছিস তুই এইসব? আব্বু, আমি যা বলছি একদম ঠিক। আমি মিহিকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তাহলে কেন বিয়ে করলি? হ্যাঁ, কেন ঋতুর জীবনটা নষ্ট করলি? এখন মেয়েটার কি হবে? আমি কি জানি কি হবে? আমি কি বলেছিলাম ওই মেয়েকে আমার সাথে বিয়ে দাও? আম্মু কসম দিয়েছে বলে বিয়ে করেছি, নয়তো ওই ক্ষেতটাকে আমি বিয়ে করব? ইম্পসিবল। আর আমি মিহিকে বিয়ে করার পর তোমরা একে এই বাড়িতে রাখবে নাকি না রাখবে তোমাদের ব্যাপার। আব্বু, আমি এসব জানি। আমি শুধু জানি ওকে ডিভোর্স দিয়ে মিহিকে এই বাড়ির বউ করব। বাবা, ওই মা মরা মেয়েটার জন্য তোর কি একটুও মায়া হয় না? না, ওর জন্য আবার কিসের মায়া হবে? হ্যাঁ, ওকে, ও শুধু এই বাড়ির কাজের মেয়ের মতো থাকবে, এটাই ওর কপালে অনেক। না না সাহেববাবু, আমি কাজের মেয়ের মতোই থাকবো। অন্তত আপনাকে তো আমি দেখতে পারবো, এটাতেই আমি নিজেকে অনেক ভাগ্যবতী মেয়ে মনে করি সাহেববাবু। বাবারে, তোকে কি বলবো, ঋতুকে ছেড়ে দেস না বাবা, ওর মতো মেয়ে আর হয় না বাবা। বাবা, খুব ভালো একটা মেয়ে রে বাবা, তোকে মেয়েটা পাগলের মতো ভালোবাসে রে, সেই ছোটবেলা থেকে। ওয়েট আব্বু, কি বলছো? ওর মতো মেয়ে হয় না, তাই না? হা হা হা, হাসালে আব্বু। শোনো, আমি বলি, তুমি বলেছো ওর মতো মেয়ে হয় না, আর আমি বলি আমার মিহির মতো এ হতে পারবে না। আর আম্মু কি বলছো? ও আমাকে সেই ছোট থেকে পাগলের মতো ভালোবাসে, আর মিহিও আমার জন্য জীবন দিয়ে দেবে, বুঝলে তোমরা? মিহির মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি বাবা হয়ে তোকে একটা কথা বলি, তুই যাকে ভালোবাসিস নাম মিহি, মেয়েটা ভালো না। আর তুই যে আমাদের মেয়েটাকে অবহেলা করতেছিস, ওর পিছনে একবার তোকে ঘুরতে হবে বলে দিলাম, আর তোকে অনেক পস্তাতে হবে রে, অনেক। এই কথা শুনে মাহিয়ান অর্ধেক খাবার খেয়ে উঠে পড়তে যাবে, এমনি ঋতু মাহিয়ানের হাত ধরে বলে, সাহেববাবু, আপনি খিদে সহ্য করতে পারেন না, প্লিজ না খেয়ে যাবেন না। আমার হাত ছাড়। হাত ধরার জন্য সকালে কি করেছি তোর সাথে মনে নেই? হাত ছাড়। না, আমি ছাড়বো না, খেয়ে যান প্লিজ। আমি কথা দিচ্ছি, আপনি যাকে মন চাই বিয়ে করে নিন, আমি কিছুই বলবো না। আপনি ডিভোর্স পেপার দিলে সাইন করে দিব, তাও প্লিজ খেয়ে যান। ওই, আমি কাকে বিয়ে করব না করব তোর কাছে জিজ্ঞেস করে বিয়ে করব নাকি? হ্যাঁ আম্মু, ভালোই বলতেছি, হাত ছাড়তে বলো। না, আমি ছাড়বো না। ছাড়। এটা বলে মাহিয়ান ঋতুকে একটা ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে দেয়, আর ঋতু ঝটকাটা সামলাতে না পেরে টেবিলের সাথে কপালটা লেগে গিয়ে কেটে যায়, আর রক্ত পড়তে থাকে। তারপর মাহিয়ান নিজের রুমে চলে যেতে লাগলো, আর আম্মু এসে ঋতুকে টেনে তুলে আর বলে, তোকে কে বলেছে ওর হাত ধরতে গিয়ে? হ্যাঁ, এখন দেখলি তো কি হলো। কি করব আম্মু, উনি খিদে সহ্য করতে পারে না, আবার অর্ধেক খাবার খেয়ে চলে যাইতেছে, তাই তো হাতটা ধরলাম। আমি তো ওনার কষ্ট সহ্য করতে পারি না আম্মু। কি করবি রে মা, ও তো আর বুঝলো না তোকে। আম্মু, আমার সাহেববাবু তো এমন ছিল না, আমার কষ্ট তো উনি সহ্য করতে পারতো না, যখন যা লাগতো সবই এনে দিত, কেয়ার করতো। কিন্তু এখন এমন কেন হলো আমার সাহেববাবু? আম্মু বলো, কেন এমন হলো? আমি জানি না রে মা, কিন্তু আজ তোকে আমি একটা কথা দিলাম, তোর ভালোবাসা তো সত্য, আর ওই মেয়ে তো আমার ছেলের টাকাকে ভালোবাসে। মাহিয়ান একদিন তোর কাছে ফিরে আসবে, আর ওই মেয়েটা কেমন তাও চিনবে। অনেক পস্তাতে হবে মাহিয়ানের রে মা, তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছনে পাগলের মতো ঘুরবে, দেখে নিবি তুই, আমি বলে দিলাম। তারপর মাহিয়ানের আম্মু ঋতুর কপালটা ব্যান্ডেজ করে দিল। আম্মু ঋতুকে ধরে আম্মুর রুমে নিয়ে গেল। তারপর আম্মু বলে, নে মা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই, তুই আমার কোলে ঘুমা। তারপর মাহিয়ানের আম্মু ঋতুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে ঋতু মাহিয়ানের আম্মুর কোলে ছোট বাচ্চার মতো ঘুমিয়ে পড়ল, আর মাহিয়ানের আম্মু ঋতুর মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলে আর বলে, এত কষ্টের মেয়েটার, আল্লাহ তুমি এই মেয়েটার সাথে থেকো আল্লাহ। এত কষ্ট কিভাবে সহ্য করে মেয়েটা,
আল্লাহ, এই কেমন সত্যি দিলে তুমি আল্লাহ। মাহিয়ান রে, তুই এই মেয়েকে অবহেলা করতেছিস, বুঝবি রে তুই কে কি ছিল বুঝবি, তখন হয়তো কেঁদে কুল পাবি না। এসব মনে মনে ভাবতেছে মাহিয়ানের আম্মু, আর চোখ দিয়ে পানি পড়তেছে। আর ওইদিকে মিহি আর তুষার অনেক ঘোরাঘুরি করলো। আর এখানে মাহিয়ানের কিছুই ভালো লাগতেছে না, তাই মিহির কাছে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ বলতেছে। মাহিয়ান খুব চিন্তায় পড়ে গেল, ফোনটা বন্ধ বলতেছে কেন? মিহির কোনো বিপদ হলো নাকি, নাকি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে? মাহিয়ান খুব চিন্তায় পড়ে গেল। ব্যাপারটা কি? আবার মেয়ের কিছু হয়নি তো? না না, আমি কি চিন্তা করি? আমাকে রেখে মেয়ের কিছু হতে পারে না। দূর, কি যে ভাবি না আমি। হয়তো ওর মোবাইলে চার্জ নাই, তাই হয়তো মোবাইল অফ হয়ে আছে। আর ওর সাথে তো ওর ভাই তুষার আছে। শুধু শুধু আমি চিন্তা করি। আস্তে আস্তে প্রায় বিকেল ঘনিয়ে এলো। আজকের আবহাওয়াটা খুব ভালো দেখাচ্ছে মনে হয়। একটু মনটাকে ভালো করার জন্য ছাদে চলে গেলাম মোবাইল নিয়ে আর একটা হেডফোন নিয়ে। আমি আবার গান শুনতে খুব লাইক করি, তাই চলে গেলাম। কে গান শুনতেছি এমনি দেখে ঋতু ছাদে আসলো। ওকে দেখেও না দেখার ভান করে বসে আছি। তারপর ঋতু বলে, সাহেব বাবু, একটা কথা বলবো। কি বলবি? বল তাড়াতাড়ি। সাহেব বাবু, আপনি সত্যি ওই মেয়েকে বিয়ে করবেন? তো তোর সাথে কি আমি মজা করছি নাকি? হ্যাঁ, ও আমার জান। তোকে বিয়ে করব না? তোকে রাখবো নাকি খ্যাত একটা মেয়ে? সাহেব বাবু, আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করেন কেন? আগে তো কখনো এমন করতেন না আমার সাথে। আগে করি নাই, তুই আঙ্কেলের মেয়ে। আর এখন করি। তোকে আমি দেখতে পারি না, কেন বুঝছো না তুই? তোকে দেখলে আমার রাগ হয়। দুই চোখের বিষ তুই আমার। মাহিয়ানের এমন কথা শুনে ঋতুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপর মাহিয়ান বলে, এত কান্না করে লাভ নাই, ওকে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ যাব, একদিন অনেক দূরে চলে যাব। যেখানেই মন চাই যা। যাস না কেন? কেন বাড়িতে বেহারার মতো পড়ে আছিস কেন? হ্যাঁ, পড়ে আছি তো একটু আপনাকে দেখার জন্য। খুব যে ভালোবাসি সাহেব বাবু আপনাকে। রাখ তোর ভালোবাসা, আর দেখাও লাগবে না আমার তোর। ওকে, মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে সোজা বাড়ি থেকে বিদায় হবি। না সাহেব বাবু, প্লিজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আপনাকে আম্মু আব্বুকে না দেখলে আমি থাকতে পারবো না, মরে যাব আমি সাহেব বাবু। না থাকতে পারলে মরে যা। তোর মতো ক্ষেত মেয়ে বেঁচে থাকার দরকার নাই। ঠিকই বলেছেন সাহেব বাবু, আমার মতো খ্যাত মেয়ের বেঁচে থাকার অধিকার নাই, কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই। যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তারও ভালোবাসার পাওয়ার যোগ্যতা নাই। ঠিক বলেছিস। আগে যোগ্যতা কর, তারপর না হয় আমাকে ভালোবাসিস, কেমন? ও, ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে? আমার জানা ছিল না সাহেব বাবু। হ্যাঁ, ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। যোগ্যতা বুঝেছিস? যেটা তোর মতো ক্ষেত মেয়ের নেই। যা তো চোখের সামনে থেকে, অসহ্য একটা। তারপর ঋতু কান্না করতে করতে চলে গেল। আর মাহিয়ান মিহিকে নিয়ে ভাবতে লাগলো। মিহি মেয়েটা খুব ভালো, ওর মতো কোনো মেয়ে হয় না। খুব ভালোবাসে মিহি আমাকে। আর ঋতু যতই বলুক না কেন আমাকে ভালোবাসে ভালোবাসে, এটা শুধু আমার টাকা দেখে ভালোবাসে। ওর মতো মেয়েদেরকে চেনাই আছে ভালো করে। আর ওই ক্ষেত মেয়ে আমার ভালোবাসলেই কি না বাসলেই কি, ওর যোগ্যতা নাই আমার বউ হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। এইসব ভাবতেছে মাহিয়ান। আর ওইদিকে ঋতু বাথরুমে বসে বসে অঝোর ধারায় কান্না করতে লাগলো আর বলল, সত্যি আমার মতো খ্যাত মেয়ের বেঁচে থাকার অধিকার নেই, কোনো যোগ্যতা নেই আমার মাঝে, নাই কোনো সৌন্দর্য, না আছে গুণ। আল্লাহ কেন আমার সাথে এমন করলো? কি দোষের কারণে এত শাস্তি পেতে হচ্ছে? এর থেকে ভালো আমি মরে গেলেই। আল্লাহ, তুমি আমার মরণ দাও। কেন এত কষ্ট দিতেছ আল্লাহ? কেন? আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। ঋতু এইসব বলতেছে আর কান্না করতেছে। তারপর ঋতু রুমে চলে আসে আর এসে দেখে মাহিয়ান রুমে বসে আছে। আর মাহিয়ান ঋতুর দিকে খেয়াল করে দেখে যে ঋতুর চোখ লাল হয়ে আছে, তার মানে ঋতু কান্না করেছে ওয়াশরুমে। তারপর মাহিয়ান বলে, ওই তুই এত কান্না করছো কেন? হ্যাঁ, কিসের জন্য কান্না করছো?
চোখের পানি বেশি তাই কান্না করি। কেন, আপনার সমস্যা নাকি সাহেব বাবু? ঋতু এই কথা বলাতে মাহিয়ান রেগে ঋতুর চুলের মুঠিতে ধরে, আর ঋতু কান্না করে বলে, সাহেব বাবু আমার লাগছে, ছাড়ুন আমায় প্লিজ। কেন আমার সামনে তেড়ামো করে কথা বলিস কেন? হ্যাঁ, ছোট লোকের মেয়ে তুই, আমার সাথে তেড়ামো না। এই বলে মাহিয়ান ঋতুর চুলের মুঠিতে আরো শক্ত করে ধরে, আর ঋতু কান্না করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে। তারপর ঋতু বলে, আমাকে ক্ষমা করে দেন সাহেব বাবু, প্লিজ, আমার খুব লাগছে, আমি সহ্য করতে পারছি না, প্লিজ সাহেব বাবু। তারপর মাহিয়ান একটা ঝটকা দিয়ে ঋতুকে ফেলে দেয়, আর ঋতু নিচে পড়ে যায় আর কান্না করতে থাকে। তারপর মাহিয়ান চলে যায় আর ঋতু কান্না করতে থাকে। এইভাবে রাত হয়ে গেল। এখন বাজে রাত 10টা, আর মাহিয়ান পার্টিতে চলে গেল। ওইখানে মাহিয়ানের বন্ধুরাও আছে। তারপর ওরা বলতে থাকে, কিরে, বিয়ে তো করে নিলি, আমাদের জানালিও না। আরে হঠাৎ করে হয়ে গেল রে বিয়েটা, আমিও কিছু বুঝতে পারিনি। আরে আমরাও তো দেখতে পারতাম তোর বউকে, কত মিষ্টি। বাদ দে, এমনি বিয়ে হয়ে গেল, আর ওই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা নাই। আম্মু কাকে যে বিয়ে করিয়েছে, খ্যাত একটা মেয়ে, আমি ওকে দুই চোখে দেখতে পাই না, অসহ্য একটা। তার মানে তুই তাকে বউয়ের অধিকার দেস নাই, তাই তো? কেমন দেখতে রে? দেখতে মাশাআল্লাহ পরি, কিন্তু আমার কি, আমার কাছে খ্যাত লাগে। যাই হোক, তার মানে ওকে তুই দেখতে পারস না। আচ্ছা, তোর বউটাকে দিবি এক রাতের জন্য, ওকে টাকা দিয়ে আসবো অনেক। এ কথা বলাতে মাহিয়ানের রাগ আর দেখে কে সোজা নাক বরাবর খুশি। ছেলেটা মাটিতে পড়ে যায়। তারপর মাহিয়ানকে অনেক মারতে লাগলো, কেউ ধরে রাখতে পারে না। তারপর মাহিয়ান বলে, কি বললি তুই? তোর সাহস তো কম না, তুই কার সামনে দাঁড়িয়ে কাকে নিয়ে কথা বললি? হ্যাঁ, ওকে আমি দেখতে পারি আর না পারি এটা আমার ব্যাপার। তুই কি বললি আমার সামনে একটা পাক পবিত্র মেয়েকে, আর তুই বললি তুই টাকা দিবি ওকে? হ্যাঁ, মাহিয়ানকে তুই জানিস না, তোর মতো 10টারে কিনতে পারবো আমি মাহিয়ান, আর ওই মেয়ে মাহিয়ানের বউ, তাকে তুই টাকা দিবি? হ্যাঁ, দাঁড়া, তোকে আজ কি করি আমি। এটা বলে মাহিয়ান পার্টির বাইরে গেল গাড়ির কাছে, আর গিয়ে গাড়ি থেকে একটা স্টিক নিয়ে আসলো, আর এসেই আবার মারতে শুরু করলো। পার্টির সবাই দেখতেছে আর বলতেছে কি হয়েছে, আর মাহিয়ান কারো কোনো কথা না শুনে ওকে মারতেই লাগলো। মাহিয়ানের বন্ধুরা মাহিয়ানকে ধরে রাখতে পারে না। অবশেষে ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তারপর সবাই মাহিয়ানকে ধরে আটকালো। তারপর সবাই মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর মাহিয়ান স্টিকটা মাটিতে জোরে আছাড় মেরে ফেলে আর বলে, তোরা আমায় ধরলি কেন? হ্যাঁ, আজ আমি তাকে মেরেই ফেলতাম। ওর সাহস কি করে হয় ওকে নিয়ে এসব বলার? কেন ধরলি আমায়? আরে পাগল, এভাবে কেউ কাউকে মারে? ছেলেটা তো মরে যাবে। মরুক, আমি মারতেই চাইছিলাম, তোদের জন্য পারিনি। ও কি বলেছে শুনিস নাই? আমি ওকে বন্ধু করতে চাইনি, তোদের জন্য করেছি। সেই কলেজ থেকে সেই মেয়েদের টিচ করে আসতেছে। না করেছি মেয়েদেরকে এসব না করতে, কিন্তু সে করেছে মেয়েদেরকে টিচ, আর এখন আমার বউকে নিয়ে এসব বলছে। আল্লাহ, ওকে আরেকদিন আমার সামনে পাই, দেখিস কি করি। হয়েছে, বাদ দে। কেন বাদ দেবো? হ্যাঁ, কেন? মেয়েরা কি মানুষ না? তাদের কি একা ঘুরতে মন চায় না? একটা মেয়ে, ওর মা, ওর বোন, ওর বউ, ওর মেয়ে, মেয়েদেরও তো মন চায় নিজে প্রাণ খুলে একটু হাসুক, আনন্দ করুক, কিন্তু ওর মতো জানোয়ারের জন্য মেয়েরা রাস্তায় হাঁটতেও ভয় পায়। আর আমার বউকে নিয়ে কি বললো আল্লাহ? কেন, তুই তো ভাবে কি দেখতেই পারিস না, আবার বউ মানিস না, তো কেন ওর জন্য এত টান লাগলো তোর মনে? কেন? মাহিয়ান ওদের মুখে এমন কথা শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য। তারপর আর কিছু না বলে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাহিয়ান গাড়ি চালায় আর ভাবে, কেন আমার এমন হলো আজ? ওকে নিয়ে কেন এত খারাপ লাগলো? তোর কিছুই ভালো লাগতেছে না। বাড়ি যাই, আমার কিছুই ভালো লাগছে না, মাথাটা কেমন যেন লাগতেছে। ইস, এত কষ্ট কেন হচ্ছে মাথায়? হে হে আহা, হে হে
আহা হে হে আহা হে হে আহা ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা হে হে আহা হে হে আহা ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। মাহিয়ান গাড়ি নিয়ে বাসায় গিয়ে পৌঁছায়। তারপর গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল। তারপর কলিং বেলের আওয়াজ শুনে ঋতু নিচে নেমে এসে দরজা খুলে দেয়। ঋতু মাহিয়ানকে কিছু বলতে যাবে অমনি মাহিয়ান ঋতুকে এড়িয়ে চলে যায়। আর ঋতু মন খারাপ করে মাহিয়ানের জন্য খাবার তৈরি করে। তারপর ঋতু খাবার উপরে নিয়ে যায়। ঋতু রুমে গিয়ে দেখে মাহিয়ান বসে আছে মাথা নিচু করে। ঋতু খাবারটা টেবিলে রাখে। তারপর ঋতু মাহিয়ানকে এসে বলে, সাহেব বাবু খাবার এনেছি, খেয়ে নিন। আমি খাবো না। চিন্তা করবেন না সাহেব বাবু, আজকের খাবার আমি রান্না করিনি, আম্মুই রান্না করেছে। তো কি হয়েছে? কি হবে আবার, খাবার খাবেন। আমি রান্না করলে তো খেতেন না, তাই আমি বললাম আম্মু তুমি রান্না করো, তাই আম্মু রান্না করেছে। আর আপনার পছন্দের খাবার সাহেব বাবু। এ কথা বলে ঋতু খাবারটা টেবিল থেকে এনে মাহিয়ানের সামনে আনে। তারপর ঋতু কিছুই বলতে যাবে ঠাস করে ঋতুর হাত থেকে খাবারটা ফেলে দেয় মাহিয়ান। আর ঋতু সাথে সাথে মুখে হাত দেয়। তারপর ঋতু বলে, কি করলেন সাহেব এটা? আপনি খাবারটা ফেলে দিলেন? আপনি তো কখনো এমন ছিলেন না সাহেব বাবু। এই কথা বলার সাথে সাথে ঋতুর হাতটা ধরে মোচড় দিয়ে ঋতুর পিছনে নিয়ে আসে। আর ঋতুর হাতে ছিল কাচের চুড়ি। ঋতু চুড়ি পরতে খুব ভালোবাসে আর শাড়ি পরে মাহিয়ান পছন্দ করে, তাই ঋতুর হাতে থাকা কাচের চুড়িগুলো মাহিয়ানের শক্ত ঋতুর হাতটা ধরাতে ভেঙে হাতের মধ্যে অল্প ঢুকে যায়। আর ঋতু আহ বলে চিৎকার দিয়ে ওঠে। ঋতুর হাত থেকে কয়েক ফোঁটা রক্ত পড়ল নিচে, কিন্তু মাহিয়ান দেখেও না দেখে তার রাগটা ঋতুর সাথে দেখাইতেছে। আর মাহিয়ানের মাথাও ব্যথা করতেছে খুব, শরীরটা গরম, তাই রাগটা মাহিয়ান সামলাতে না পেরে ঋতুর সাথে দেখাইতেছে। ঋতু কান্না করতেছে আর বলে, সাহেব বাবু আমি ছাড়ুন প্লিজ, আমি আর পারছি না, ব্যথা করছে হাতটা। তোকে বলতেছি আমি খাবো না। কেন বারবার বলতেছিস খেতে? আমি তো আপনার ভালোর জন্যই বলেছি। রাতে পার্টি থেকে আসলেন, কিছু না খেয়ে ঘুমালেন তো আপনার শরীর দুর্বল হবে, তারপর অসুস্থ হবেন, তারপর ডক্টরি কাজ লাগবে, আবার ফ্যামিলি চিন্তা করবে। আর আপনাকে এমন অবস্থায় দেখতে পারবো না সাহেব বাবু, তাই খেতে বলছিলাম, কিন্তু এমন কষ্ট পাবো ভাবতে পারিনি আমি। তোকে বলিনি আমার জন্য চিন্তা করতে, আমার জন্য দরদ দেখাতে। আমার মিহি আমার জন্য অনেক ভাবতে পারে। আর শেষে এ কি বললি তুই? কিছুই বলিনি সাহেব বাবু, আমি ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। পা ব্যথা, আরো বেশি করে পা। এ বলে মাহিয়ান ঋতুর হাতটা আর শক্ত করে ধরে আর মুচড়ে ধরে। ঋতু ব্যথায় চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তারপর মাহিয়ান বলে, তুই বলেছিলি যে এত পাবি, ভাবতে পারছো না। কি হলো, কথা বলো। হ্যাঁ, ভাবতে পারিনি এত কষ্ট পাবো। আপনাকে সেই ছোট থেকে ভালোবেসেছি, আপনাকে বিয়ে করেছি একটু সুখ পাওয়ার জন্য। দিতেছি তো সুখ, দেখছো না? মাহিয়ানকে বিয়ে করে কি সুখ পাচ্ছ দেখো। একবার বলেছিলাম সাহেব বাবু, আপনি যদি কষ্ট দেন এটাই আমার সুখ। আপনার কষ্ট পেয়ে যদি মরেও যাই, এটাতে আমি নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী মনে করব সাহেব বাবু। আমি আপনাকে ভালোবাসি, যদি এই দুনিয়ায় আমার করে না পাই, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন জান্নাতে আপনাকে আমার করে।
এতটুকু কষ্ট সহ্য করতে পারিস না, আবার বলছো আমায় ভালোবাসিস? আরে তোর জায়গায় যদি আমার মিহি হতো না, তাহলে দেখতি আমার সব রকমের কষ্ট মিহি সহ্য করে নিত। কষ্ট সহ্য করতে পারি বলেই এ বাড়িতে পড়ে আছি, কষ্ট সহ্য করতে পারি বলেই আপনার পেছনে পড়ে আছি, আর কষ্ট সহ্য করি। আর কি বলছেন সাহেব বাবু, মিহি কষ্ট সহ্য করবে? হ্যাঁ, করবেই তো। এটা সময় হলেই বুঝবেন কে কি ছিল, কে কাকে কতটুকু ভালোবাসতো। তুই দেখে নিস। দেখবো। আপনার খুশিতেই আমার খুশি, আপনি সুখী হন, এটাই চাই আমি আল্লাহর কাছে। এখন আমার হাতটা ছাড়ুন প্লিজ, আপনার পায়ে পড়ি। এটা বলার সাথে সাথে ঋতুকে ধাক্কা দিয়ে ঋতুর হাতটা ছেড়ে দিল মাহিয়ান। আর ঋতু ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর মাহিয়ান ঋতুর হাতটা ছাড়তে ঋতুর মনে হচ্ছে ওর প্রাণটা ফিরে পেয়েছে। তারপর ঋতু হাতে তাকিয়ে দেখে কিছু কিছু কাচের চুড়ি হাতে ঢুকে আছে। তারপর ঋতু কান্না করতে করতে বাথরুমে চলে যায়। ওইখানে গিয়ে কান্না করতে থাকে অঝরে। আর আস্তে আস্তে কাচের চুড়িগুলা খুলে, আর চুড়িগুলা হাত থেকে খোলার সময় ঋতুর মনে হচ্ছে তার প্রাণটা চলে যাচ্ছে। কাচের চুড়ি খোলার পর রক্ত পড়তে থাকে। তারপর ঋতু রক্ত বন্ধ করার জন্য শাড়িটা ছিঁড়ে ফেলে, আর ছিঁড়ে হাতে বেঁধে নেয়, আর কান্না করতে লাগে আর বলে, মাহিয়ান, তুই তো কখনো এমন ছিলি না রে, তো বিয়ের পর কেন এমন হলি? আর আমি চুড়ি পছন্দ করি তুই জানিস, তাই তো তুই আমাকে এই চুড়িগুলো এনে দিলি, আর এনে বলেছিলি ঋতু চোখ বন্ধ কর। তারপর আমার সামনে তুই চুড়িগুলো আনলি, আর আমি দেখে খুশিতে তোকে জড়িয়ে ধরে ফেলি। তারপর লজ্জায় রুমে চলে যাই, আর তুই সেই মাহিয়ান আজ তোর চুড়িগুলো দিয়ে আমাকে আঘাত দিলি। অনেক ভালো লাগলো সাহেব বাবু, অনেক। এইসব বলে ঋতু কান্না করতেছে। আর ওইদিকে তুষার আর মিহি পার্টিতে অনেক মজা করতেছে, আর তাদের আজ রুমও ডেট করা। তারপর তুষার মিহিকে বলে, জান চলো না এখন রুমে যাই। এক্ষুনি একটু পরে যাই না সোনা, চলো আরেকটু নেচে নি। না সোনা, খুব ভালোবাসি তো তোমায়, আর তোমাকে কাছে পেতে মন যাচ্ছে এখন, আর খুব ভালোবাসতে। তাই সোনা, আমার জানটা আমায় এত ভালোবাসে। তোমাকে না বাসলে কাকে বাসবো? হ্যাঁ, তুমি তো আমায় ভালোবাসো না। কে বলেছে শুনি যে আমার পাগলটাকে আমি ভালোবাসি না? কে বলে নাই, আমি জানি। কচু জানো তুমি? এখন তো আমি কচু জানি। আমাকে যে ভালোবাসো না তা তো বুঝি আমি। আর আমাকে ভালোবাসবে কেন? ভালোবাসবে তো ওই মাহিনানকে। কি বলছো তুমি জানো এইসব? ঠিকই তো বলেছি। গায়ে লাগলো নাকি? দেখছো, মাহিয়ানকে ভালোবাসি বলেই গায়ে লেগে গেল। চুপ করো, ওকে আমি ভালোবাসতে যাব কেন? হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু ওর টাকাকে, ওকে না। আর আমার জীবনে তুমি আগে এসেছো, মাইহান না, ওকে। তাই তো রুমে আসতে চাইছো না। তোমাকে নিজের করে পেতে চাই, এটা করতে দিচ্ছ না। আবার বলো আমাকে ভালোবাসো। ওলে আমার বাবু, তালে আমার বাবু তো বুঝি অভিমান করেছে। না, আমি সব কিছু করিনি। সারো আমায়, আমি চলে যাব বাড়িতে, থাকো তুমি। না সোনা, যায় না। গার্লফ্রেন্ডকে রেখে কই যাবা সোনা? যেখানে মন চাই যাব। ছাড়ো না আমায়। ইস, আমার সোনাটা আবার রাগ করতেও জানে। না, আমি রাগ অভিমান এসব করতে জানি নাকি? এইসব করতে জানে আপনার মাহিয়ান। শুধু ওর নাম বলো কেন? হ্যাঁ, দেখো মাইহানকে কি করি, একবার শুধু ওর সব কিছু আমার নামে লিখে নি। হয়েছে, ছাড়ো না আমায় প্লিজ। না, ছাড়বো না আমার সোনাটাকে। তো কি করবেন শুনি? আজ সারা রাত আদর দিয়ে ডুবিয়ে দিব আমার ভালোবাসায়। তাহলে তো এখনো এখানে আছেন। সারুন, লাগবে আপনার ভালোবাসা। তাই দেখি কিভাবে না লাগে আমার ভালোবাসা। যা বলে মিহি তুষারের পায়ের ওপর উঠে সোজা ঠোঁটে কিস করে বসলো। তারপর আবার ছেড়ে দিল মিহি, আর ছেড়ে দিয়ে বলে, যাও এইবার দেখি কই যাবা, একটু আমার ভালোবাসা দিলাম। ইস, আমার পাগলিকে রেখে আমি কই যাব? এমন ভালোবাসা আমি আরো যাই। না না, দেওয়া যাবে না। আর তুমি না চলে যাবা, তাহলে চলে যাও, যাও চলে। না না,
এ বলে তুষার মিহিকে কোলে তুলে নেয়। তারপর একটা রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে খাটে শুয়ে দেয়। তারপর তুষার মিহির ঠোঁটের সাথে তুষারের ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর দুজনে ডুবে যায় ভালোবাসায়। আর এদিকে ঋতু কান্না করে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে মাহিয়ান মাটিতে পড়ে আছে। এটা দেখে ঋতু সাহেব বাবু বলে চিৎকার দিয়ে এসে দেখে মাহিয়ানের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। আর মাহিয়ান আজ পার্টিতে গেছিল সাদা শার্ট পরে। তারপর ঋতু মাহিয়ানকে ঘুরিয়ে দেখে শার্টের রক্ত আছে। এখানে রক্ত আসলো কোথা থেকে? আর এত রক্ত সাথে? আর আমার হাতে চুড়ি ঢুকছিল আর রক্ত পড়ছিল নিচে। আবার আমার রক্ত যদি লেগে উনি পড়ে গেছিল। তারপর ঋতু দেখে যে না, আমার রক্তের ফোঁটা যেখানে পড়েছে সেখানে ঠিক মতোই আছে। তাহলে ওনার শরীরে রক্ত আসলো কোথা থেকে? খুব চিন্তা হচ্ছে ঋতুর। তারপর ঋতু আর কিছু না ভেবে মাহিয়ানকে কষ্ট করে খাটে তুলে। তারপর ঋতু একটা বাটি দিয়ে পানি এনে আর একটা রুমাল এনে ভিজিয়ে মাহিয়ানের মাথায় দেয়। ঋতু কপালে আর গলায় হাত দিয়ে দেখে সে অনেক জ্বর। ঋতু কি করবে বুঝতেছে না। আম্মু আব্বুকে এখন ডাকবে? তারা তো ঘুমাচ্ছেন। না না, তাদের ঘুম নষ্ট করার দরকার নেই। এর থেকে ভালো আমি সাহেববাবুর পাশে থেকে ওনার সেবা করি। ঋতু বাথরুমে গিয়ে একটা বালতি করে পানি নিয়ে এসে মাহিয়ানের পাটা ভালো করে ধুয়ে দেয়। ধুয়ে দিয়ে আবার মাহিয়ানের মাথার কাছে চলে আসে। একটা চেয়ার নিয়ে মাহিয়ানের কাছে বসে পড়ে আর রুমাল দিয়ে মাহিয়ানের কপালে রুমাল ভিজিয়ে দেয়। তারপর ঋতু ভাবে ওনার শার্টে তো অনেক রক্ত, এখন কি করি আমি? ওনার কাপড়টা চেঞ্জ করতে হবে, তাই না? ঋতু কি করবে বুঝতেছে না। তারপর আর কিছু না ভেবে বলে, আমি সাহেববাবুর কাপড় চেঞ্জ করে দিব। উনি তো আমার জামাই, তাহলে সমস্যা কি? আর আমি যে কাপড় চেঞ্জ করব উনি তো বুঝবেও না। তারপর ঋতু একটা প্যান্ট নিয়ে আর একটা গেঞ্জি নিয়ে আসে মাহিয়ানের কাছে। ঋতু মাহিয়ানের শার্টের বোতাম খুলে আর মাহিয়ানের জিম করা বডি দেখে ঋতু খুব লজ্জা পেয়ে গেল। তারপর আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করে দেয় ঋতু। মাহিয়ানের শরীরে খুব জ্বর, তো তাই কি হচ্ছে মাহিয়ানের সাথে মাহিয়ান বুঝতেছে না। ঋতু অনেকক্ষণ মাথার পাশে বসে জল পড়তে দিল মাহিয়ানের মাথায়। তাই ঋতু ভাবে না, আর দিব না জল। তাই কিছু না ভেবে মাহিয়ানের সাথে শুয়ে পড়ল। একবারও ভাবে নাই যে মাহিয়ান যদি জানে তার পাশে সে শুয়েছিল তার কি হবে। কিন্তু এইসব না ভেবে মাহিয়ানের পাশেই শুয়ে পড়ে আর ভাবে আজকে ওনাকে আমার নিজে করে পেতে খুব ইচ্ছা করতেছে। আর উনি তো বুঝবেও না আমি কি করেছি ওনার সাথে। তারপর ঋতু আর কিছু না ভেবে মাহিয়ানের বুকে মাথা রাখে আর ঋতুর শ্যাম্পু করা চুলগুলা খুলে দেয়। আর মাহিয়ান শ্যাম্পু করা চুলের গন্ধ পেয়ে পাগল হয়ে যায় আর চোখ খুলে। কিন্তু মাহিয়ানের চোখ জ্বরে লাল হয়ে আছে আর খুব শীত করতেছে মাহিয়ানে। মাহিয়ান ঋতুকে বুকে টেনে নেয় আর খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরে ঋতুকে। ঋতু তো অবাক, কি বলবে বুঝতেছে না। তারপর ঋতু মাহিয়ানকে জড়িয়ে ধরে। ঋতু মাহিয়ানের কপালে একটা কিস করে। তারপর মাহিয়ানের নাকে একটা কামড় দেয় ঋতু। আর সাথে সাথে মাহিয়ান বলে, ওই কামড় দাও কেন? তারপর ঋতু সরি বলে। ঋতু আর কিছু না বলে মাহিয়ানের গালে অনেকগুলো কিস করতে থাকে। ঋতুর হঠাৎ করে মাহিয়ানের ঠোঁটে চোখ পড়ে যায় আর ঋতু ভাবে এখন কি করি আমি? ওনার এত সুন্দর গোলাপি ঠোঁট, এসব ভাবতেছে আর ঋতুর ঠোঁটগুলো কাঁপতেছে। ঋতু আর কিছু না ভেবে মাহিয়ানের ঠোঁটে কিস করে। যেমন মনে হচ্ছে ঋতু মাহিয়ানের ঠোঁট খেয়ে ফেলবে। ঋতু হঠাৎ করে মাহিয়ানের ঠোঁটে কামড় দিয়ে বসে। আর ওই কামড় দিতেছো কেন? ভালোভাবে কিস করো। সাহেববাবু, একটা কথা বলবো? বলো। আপনার ঠোঁট এত মিষ্টি কেন? শুধু খাইতে মন চাই। তো না করেছে কে? খাও। সাহেববাবু, আজকে আমি আপনাকে নিজের করে পেতে চাই, হবে না আমার প্লিজ?
হব। মাহিয়ান জ্বরের কারণে কি বলতেছে আর কি হচ্ছে মাহিয়ানের সাথে ও কিছুই বুঝতেছে না। আর ঋতু মাহিয়ানের এমন কথা শুনে মাহিয়ানকে জড়িয়ে ধরে। তারপর ঋতু মাহিয়ানের ঠোঁটের সাথে ঋতুর ঠোঁট দুইটা ডুবিয়ে দেয়। তারপর ঋতু মাহিয়ানে হারিয়ে যায় এক অজানা সুখের রাজ্যে। তারপর খুব সকাল সকাল ঋতুর ঘুম ভাঙে আর জেগে দেখে ঋতুর গায়ে কোনো কাপড় নাই, মাহিয়ানের গায়েও নাই। ঋতু লজ্জায় দুই মুখে হাত দিয়ে হাসি দেয় আর রাতে কি হলো তাদের মধ্যে তার ভাবে। এমনি ঋতুর মনে এক অজানা ভয় চলে আসে যে সাহেববাবু যদি এখন ঘুম ভেঙে যায় আর দেখে ওনার গায়ে কোনো কাপড় নেই, আবার আমারও তাহলে তো উনি আমাকে মেরে ফেলবে। এটা ভেবে মাহিয়ানের শরীরে কাপড় পরিয়ে দেওয়ার জন্য এমনি দেখে কাল রাতে জ্বর এখনো আছে কিনা মাহিয়ানের। ঋতু খুব চিন্তায় পড়ে যায় কি করবে এখন। তারপরে আর কিছু না ভেবে মাহিয়ানকে কাপড় পরিয়ে দেয় আর ঋতু বাথরুমে চলে যায় শাওয়ার নিতে। ঋতু শাওয়ার নিয়ে এসে দেখে মাহিয়ান ঋতু ঋতু বলে ডাকতেছে। ঋতু খুশিতে মাহিয়ানের কাছে এসে মাহিয়ানকে বুকে টেনে নেয়, কারণ যে ভালোবাসা ঋতু চায় সে ভালোবাসা ঋতু এই জ্বরের কারণেই পাইছে। কিন্তু ঋতু এমন ভালোবাসা চায় না, কারণ ঋতু চায় তার সাহেববাবু তাকে মন থেকে ভালোবাসুক, কিন্তু সেটা তো হওয়ার নয়। ঋতু চায় না এমন ভালোবাসা। ঋতু চায় ওর সাহেববাবুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি অসুস্থ থাকার ভালোবাসার থেকে উনি সুস্থ হয়ে কষ্ট দেওয়া আমার কাছে অনেক ভালো। মাহিয়ানকে বুকে নিয়ে এসব বলতেছে ঋতু, আর কয়েক ফোঁটা পানি পড়ে গেল ঋতুর চোখ দিয়ে। তারপর ঋতু মাহিয়ানকে ঋতুর কাঁধে ভর করে নিয়ে বাথরুমে নিয়ে যায়। ঋতু ব্রাশ দিয়ে মাহিয়ানকে ব্রাশ করে দেয়, তারপর বড় একটা তোয়ালে নিল, তারপর ভিজিয়ে মাহিয়ানের সারা শরীরে মুছে দিল, আবার মাহিয়ানকে খাটিয়ে নিয়ে শুয়ে দেয়। তারপর ঋতু নিচে চলে যায়, রেডি করে। তখনই মাহিয়ানের আব্বু আম্মু আসে আর এসে বলে, কিরে মা, মাহিয়ান কই? আম্মু, সাহেববাবু না রাতে খুব জ্বর এসেছিল, শরীর পুড়ে যাবে এমন অবস্থা হয়েছিল, আর এখনো আছে আম্মু। ওনার জ্বর, খুব চিন্তা হচ্ছে আম্মু আমার, কিছু করো না প্লিজ আম্মু। কি বলিস তুই? রাতে জ্বর আসলো আর তুই আমাদেরকে ডাকলি না একবারও? ডাকতে চাইছিলাম, কিন্তু তোমাদের ঘুমটা নষ্ট করব তাই এটা ভেবে ডাকিনি। কি মেয়ে গো, দেখছো? চলো আমার ছেলেটাকে দেখে আসি। আব্বু আম্মু খেয়ে যাও। না না, এখন খাবার সময় নেই, আগে দেখে আসি, তারপর ডাক্তারকে ফোন দিতে হবে। না জানি আমার ছেলেটা কত কষ্ট করছে, কখনো একটু কষ্ট পাক এমন কিছুই করিনি। ওর কষ্ট কি জিনিস বুঝতেই দেয়নি, আর এখন না জানি কত কষ্ট করতেছে আমার ছেলেটা। চলো চলো তাড়াতাড়ি যাই আমার ছেলেটার, চলো চলো তাড়াতাড়ি যাই আমার বাবাটার কাছে। আম্মুকে উদ্দেশ্য করে বলে কথাটা। তারপর সবাই মাহিয়ানের কাছে যায় আর গিয়ে দেখে মাহিয়ান শুয়ে আছে আর মুখটা শুকিয়ে গেছে। এটা দেখে মাহিয়ানের আম্মু কান্না করে, মাহিয়ানকে বুকে টেনে নেয়। মাহিয়ানের আম্মু মাহিয়ানের আব্বুকে বলে তাড়াতাড়ি ডক্টরকে ফোন দিতে। তারপর মাহিয়ানের আব্বু ডক্টরকে ফোন করে। একটু পর ডক্টর বাড়িতে চলে আসে আর এসে মাহিয়ানের গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। তারপর ঔষধ লিখে দেয় আর মাহিয়ানের আব্বু তাড়াতাড়ি চলে যায় ঔষধগুলো আনতে। একটু পর ঔষধগুলো নিয়ে আসে আর মাহিয়ানের আব্বু ঋতুকে বলে খাবার আনতে। তারপর ঋতু নিচে চলে যায় খাবার আনার জন্য। একটু পর ঋতু খাবার নিয়ে আসে আর এনে মাহিয়ানের আম্মুর কাছে দেয়, আর মাহিয়ানের আম্মু মাহিয়ানকে খাইয়ে দিতেছে। মাহিয়ান একটু খেয়ে আর খাবে না ইশারায় বলে দেয়। তারপর ঔষধ আর পানি দেয় খাইতে। তারপর মাহিয়ান খেয়ে নেয়। এরপর আম্মু মাহিয়ানকে একটা বালিশ রেখে শুয়ে দেয়, একটা কপালে কিস করে মাহিয়ানের আম্মু চলে যায়। তারপর ঋতু খাবারের প্লেটটা হাতে নিয়ে নিচে যাবে, এমনই মাহিয়ান ঋতুর হাত ধরে ফেলে আর ঋতু অবাক হয়ে যায়। তারপর মাহিয়ান ঋতুকে একটা টান মেরে মাহিয়ানের বুকে নিয়ে আসে। ঋতু কি করবে কিছুই বুঝতেছে না। মাহিয়ানও যে এই জ্বরের কারণে কি করতেছে এসবও নিজেও জানে না।
ঋতু কিছু বোঝার আগে মাহিয়ান ঋতুর ঠোঁট দুইটা আঁকড়ে ধরে, ফলে খাবারের প্লেটটা মাটিতে পড়ে যায়। কিন্তু মাহিয়ান ঋতুর ঠোঁট দুইটা ছাড়ছেই না। তারপর ঋতু বলে, আমি কম কিসে? ঋতু মাহিয়ানের কিসের রেসপন্স দিচ্ছে। একটু পর দুইজন দুইজনকে ছেড়ে দেয়। ঋতু খুব হাঁপাচ্ছে আর মাহিয়ান চোখ বন্ধ করেই আছে। তারপর ঋতু উঠে বসে আর মাহিয়ানকে ঋতুর কোলে নেয় আর মাথায় হাত বুলিয়ে দেয় আর ভাবে, ইস আল্লাহ, যদি আমার ভাগ্যে সবসময় এমন ভালোবাসাটা রাখতো আমার প্রতি সাহেববাবুর। আল্লাহ, তুমি ওই মেয়ের থেকে সাহেববাবুকে রক্ষা করো। আর আমার ভালোবাসাটা যদি সত্যি হয়, একদিন ঠিকই আমার সাহেববাবু আমার কাছে ফিরে আসবে। সেদিন হয়তো অনেক দেরি করে ফেলবে, ওই মেয়েকে বিয়ে করে ফেলবে। তখন বুঝবে সাহেব বউ ওনার জীবনে এই ঋতুটা কি ছিল। সেদিন খুব ভালো করেই বুঝবে কে কতটা ভালোবাসতো সাহেববাবুকে। সেদিন অনেক দেরি হয়ে যাবে, হয়তো আমি তখন এই পারে থাকবো না। তারপর ঋতু মাহিয়ানকে ঘুম পাড়িয়ে প্লেটগুলো নিয়ে নিচে চলে যায় আর সব কাজ করে নিচেও খেয়ে নেয়। তারপর আবার রুমে এসে মাহিয়ানের বুকে ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। তারপর বিকালে ঋতুর ঘুম ভাঙে আর মাহিয়ানের কপালে হাত দিয়ে দেখে জ্বর এখন অনেক কম। ঋতু একটা টাওয়াল এনে মাহিয়ানকে আবার মুছে দেয় আর মুছে দিয়ে ছাদে চলে যায় আর গিয়ে প্রকৃতিটা উপভোগ করতে লাগলো আর ভাবে, ইস, এমন এক মুহূর্তে যদি সাহেববাবু আমার পাশে থাকতো কতই না ভালো লাগতো। আমাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে বলতো, খুব ভালোবাসি তোকে ঋতু, খুব। তারপর আমি আমার সাহেববাবুর বুকে মাথা রেখে বলতাম, আমিও ভালোবাসি সাহেববাবু, আপনাকে পাগলের মতো ভালোবাসি। তারপর দুজন এই দোলনায় বসে গল্প করতাম, কতই না ভালো লাগতো। ইস, আল্লাহ যদি আমার সাহেববাবুকে আমার করতো, কিন্তু তা তো হবার নয়। সাহেববাবু তো ওই মেয়েকে ভালোবাসে। এইটা ভাবতেই ঋতুর মনটা খারাপ হয়ে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো আর ঋতু নিচে চলে যায়। গিয়ে দেখে মাহিয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে। হালকা বাতাস আসছে আর মাহিয়ানের সিল্কি চুলগুলা উঠতেছে। এটা দেখে ঋতু আবার মাহিয়ানের ওপর ক্রাশ খায়। তারপর ঋতু মাহিয়ানের কাছে যায় আর গিয়ে বলে, সাহেববাবু, সাহেববাবু, বলো। আপনি এখানে? আপনি তো অসুস্থ। আর কত অসুস্থ থাকবো? হ্যাঁ, এখন ঠিক আছে আমি। কই দেখি। এ বলে ঋতু মাহিয়ানের কপালে হাত দিতে যাবে, এমনই মাহিয়ান ঋতুর হাতটা ধরে ফেলে আর বলে, থাক, দেখার দরকার নাই। কেন? দেখি না কেমন এখন জ্বরটা। দূর, আমি ঠিক আছি। ঠিক না থাকলে এখন দাঁড়িয়ে থাকতাম আর তোর সাথে কথা বলতাম নাকি? হ্যাঁ, ওকে, দেখবো না। তা কিছু খাবেন সাহেববাবু? চা বা কফি করে আনবো? না থাক, দরকার নেই। একটা কিছু খান, দেখবেন খুব ভালো লাগবে শরীরটা। না লাগবে না, এমনি ঠিক আছে। ওকে, আপনার ইচ্ছা। আল্লাহ আপনাকে সুস্থ করেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এ বলে ঋতু চলে যাবে, এমনই মাহিয়ান ঋতুকে ডাক দেয়। ঋতু, কিছু বলবেন? আমার জন্য কফি আন যা। ও মা, আপনি তো না করলেন খাবেন না, আর এখন বলতেছেন কফি করে আনতে। কেন, কি হয়েছে? আনলে আন, না আনলে নাই। যা এখান থেকে। না, কি হবে? তখন জিজ্ঞাসা করলাম কি খাবেন, বলছেন খাবেন না, আর এখন খাবেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। তো কিছুই না, একটু ওয়েট করেন, আমি যাব আর কফিটা বানিয়ে নিয়ে আসবো। শোন, চিনি একটু বেশি দিবি, ওকে? মুখটা তিতা লাগতেছে একটু, হয়তো জ্বরের কারণে। আজকেই জ্বর কেটে যাবে ইনশাল্লাহ। আর আপনার বলতে হবে না চিনি বেশি দিব, কারণ আমি জানি যে আপনি চিনি খান বেশি, চায়ের সাথে কফির সাথে। হয়েছে, ঢাকনা করে বানিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই বলে ঋতু নিচে চলে যায় কফি বানানোর জন্য। একটু পর ঋতু কফি বানিয়ে নিয়ে আসে। তারপর মাহিয়ান ঋতুর হাত থেকে
কফিটা আওয়াজ করে খেতে লাগে। আর ঋতু মাহিয়ানের খাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে ঋতু। আর মাহিয়ান লক্ষ্য করে দেখে যে ঋতু মাহিয়ানের কফি খাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহিয়ান ঋতুর দিকে তাকাতেই ঋতু হাসি বন্ধ করে নিচে তাকিয়ে আছে। তারপর মাহিয়ান আর কিছু না বলে আবার আওয়াজ করে খেতে লাগে কফি। তারপর ঋতু মাহিয়ানের দিকে তাকিয়ে এবার জোরে হাসি দিয়ে ফেলে আর হাসতেই থাকে ঋতু। মাহিয়ান ওর হাসি দেখে বলে, কি রে, তোকে কখন থেকে দেখতেছি আমার কফি খাওয়ার দিকে তাকিয়ে আছিস, ব্যাপারটা কি? হ্যাঁ কিছু না। ওই হাসি বন্ধ কর, বল কেন তাকিয়েছিলি আমার কফি খাওয়ার দিকে, আর তাকিয়ে হাসতেছিলি কেন? হ্যাঁ আসলে সাহেব বাবু, আপনি কি এখনো ছোট নাকি যে আওয়াজ করে কফি খেলেন? আর আপনার খাওয়া দেখেই হাসি উঠে গেল আমার। কেন, ছোটরা শুধু আওয়াজ করে খায় নাকি? বড়রা খেলে দোষ নাকি? না, দোষ না, তারপরও আমার কাছে অনেক ভালো লাগলো আপনার এইভাবে কফি খাওয়া দেখে। গুড। আর আওয়াজ করে খাওয়াটা আমার ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, তাই সেই ছোটবেলার অভ্যাসটা এখনো পাল্টাতে পারিনি। বুঝলাম। এরপর মাহিয়ান আর কিছু না বলে চলে যেতে লাগলো। এমনি ঋতু বলে, সাহেব বাবু কোথাও যাবেন নাকি? একটু বাইরে থেকে আসি, ভালো লাগবে, একদিন তো রুমেই ছিলাম। যান, কিন্তু কিন্তু কি, কিছু বলবি নাকি? বললে বল, নয়তো আমি গেলাম। সাহেব বাবু আমার জন্য ফুচকা আনবেন প্লিজ, আর আইসক্রিম প্লিজ সাহেব বাবু। দেখি, ফুচকা আনতে পারবো না, পেট খারাপ করবে। না কিছু হবে না, প্লিজ আনেন প্লিজ। মাহিয়ান ঋতুর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারি নাই, তারপর বলে যে আনবে। আর ঋতু খুব খুশি হলো। তারপর মাহিয়ান বেরিয়ে পড়ে। আর এমনি ঋতুর মনে পড়ে যায় মাহিয়ানের শার্টে যে রক্ত ছিল এটা কোথা থেকে আসলো, কিন্তু মাহিয়ান তো চলে গেছে। তাই ভাবে রাতে আসলে জিজ্ঞেস করবে। আর মাহিয়ান বাইরে গিয়ে ভাবে মিহির সাথে দেখা করবে। তাই মাহিয়ান মিহিকে কল দেয়, কিন্তু মিহির ফোনটা ওয়েটিং বলতেছে। মাহিয়ান আবার কল দেয়, কিন্তু এবারও ব্যস্ত বলে। তারপর মাহিয়ান ভাবে যে কার সাথে কথা বলে, আল্লাহ জানে, হয়তো বন্ধুর সাথে কথা বলতেছে। মাহিয়ান আর কিছু না ভেবে ঋতুর জন্য ফুচকা আর আইসক্রিম আর সাথে চকলেটও কিনে নেয়। মাহিয়ান জানে ঋতু চকলেট খেতে ভালোবাসে, তাই কিনে নেয়। আর এইগুলো নিয়ে বাড়িতে যায়। দরজার সামনে এসে কলিং বেল বাজালো। আর এমনি ঋতু দরজা খুলে দেয়। আর মাহিয়ান ঋতুকে সব কিছু দেয়, সাথে চকলেটও। ঋতু চকলেট দেখে মনে অজান্তে মাহিয়ানকে জড়িয়ে ধরে। আর মাহিয়ান রাগে একটা ধাক্কা দিয়ে বলে, কি হচ্ছে এসব? হ্যাঁ, তোকে না করেছি না আমাকে টাচ করতে? কি ভাবছিস তুই? বউ বলে তোর কথা রাখতে আমি তোর জন্য এসব এনেছি। না না শোন, তোর জায়গায় যদি কেউ থাকতো আমি এই কাজটাই করতাম। এত খুশি হওয়ার দরকার নাই। সরি সাহেব বাবু, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। যা, খিদে পেয়ে গেছে, খাবো আমি, সর চোখের সামনে থেকে। আপনি একটু ওয়েট করেন সাহেব বাবু, আমি আম্মু আব্বুকে ডেকে আনছি। ওরা হয়তো এখনো চিন্তা করতেছে আপনার জন্য। আম্মু তো আপনাকে দেখে কান্নাই করে দিয়েছে। তারপর ঋতু ফুচকা আর আইসক্রিম আর চকলেটগুলো রেখে উপরে যাবে। মাহিয়ান আব্বু আম্মুকে ডাকতে এমনি মাহিয়ান বলে, কি বলিস? আম্মু কান্না করেছে? তাড়াতাড়ি আম্মুকে ডেকে আন। ওয়েট, চল আমিও তোর সাথে যাবো, আয়। চলেন। তারপর ঋতু আর মাহিয়ান ওদের আব্বু আম্মুর রুমে গেল। আর গিয়ে মাহিয়ান বলে, আম্মু। বাবা তুই সুস্থ হয়ে গেছিস? আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আম্মু, এত চিন্তা করো কেন? হ্যাঁ, আবার শুনেছিলাম তুমি নাকি আজ কান্নাও করেছো। আরে বাবা, আমার তো শুধু জ্বর আসলো, আর তো কিছু না, তাই না? তাই বলে কান্না করবে? হ্যাঁ বাবা, তুই বুঝবি না, আমরা তো তোর মা বাবা। আমরা বুঝি ছেলে মেয়ে কষ্ট পাইলে আর আঘাত পাইলে বাবা মার কাছে কেমন লাগে। হ্যাঁ, তুই বুঝবি তখনই যখন তুই কারো বাবা হবি। আব্বু চলো, এবার খুব খিদে পেয়েছে, খেতে চলো। আর আম্মু, তুমি আর কোনোদিন কান্না করবে না, বলে দি। তুমি জানো না তোমার এই ছেলেটা এই ছোট থেকে তোমার চোখের পানি সহ্য করতে পারে না, তাহলে কেন কান্না করলে? হ্যাঁ,
আমি যখন ঋতুর মুখে শুনেছি তুমি কান্না করেছো, তখন আমার কি যে অবস্থা হয়েছিল আমার মনের মাঝে আল্লাহই জানে। তোর আব্বু কি বললো শুনিসনি? বাবা হ্যাঁ বুঝবি, আমি আর কান্না করব না। বাবা চল, তোর তো খিদে পেয়েছে, খাবি চল, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। তাই তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি আসো। এ বলে মাহিয়ান তাদেরকে নিয়ে নিচে চলে যায় আর ঋতু সবাইকে খাবার বেড়ে দেয়। আর ঋতু খেতে বসে। তারপর মাহিয়ানের আম্মু মাহিয়ানকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তারপর মাহিয়ান রুমে গিয়ে ঔষধগুলা খেয়ে নেয়। একটু পর ঋতু আসে আর এসেই বাথরুমে চলে যায় ফ্রেশ হয়ে আসার জন্য। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে মাহিয়ান ফেসবুক করতেছে। তারপর ঋতু বলে, সাহেব বাবু, কি বলো? একটা কথা ছিল। তো বলবা না, কি বলবি? তোর কথা এমনি আর শুনতে ভালো লাগে না, তারপরও বল। জানি আমি তো বিরক্তিকর। আপনার জীবনে আমি না থাকলেও চলবে। এই ঋতু মরে গেলেই কি বা বেঁচে থাকলেই কি, কারো যায় আসে না। ঠিক বলেছিস। তুই থাকলে অনেক প্রবলেম আমার। মেয়েকে বিয়ে করে তোকে এ বাড়ি থেকে বাহির করে দেব, মনে রাখিস। আপনাদের ইচ্ছা তাই না? এখানে যদি আমার ইচ্ছা হতো তাহলে আমার ভালোবাসা আমি নিজের করে পেতাম। আপনারা বড় লোক, আপনারা আমাকে তাড়াবেন নাকি রাখবেন এটা আপনাদের ইচ্ছা। শোন, তুই শুধু আঙ্কেলের মেয়ে বলে নয়তো কবে এ বাড়ি থেকে বাহির করে দিতাম। অসহ্য মেয়ে একটা। এই অসহ্য মেয়ের জন্যই একদিন আপনি কান্না করবেন, এটা আমার ভালোবাসার বিশ্বাস দিয়ে বললাম। খুঁজবেন আমায় খুব, আমার এই ভালোবাসার জন্য, এই কেয়ারের জন্য, কিন্তু পাবেন না সেদিন, হয়তো খুব দেরি করে ফেলবেন। হাসালি, বাদ দে, কি বলবি বল। আপনার সাথে রক্ত আসলো কোথা থেকে? ওই দিন যেদিন রাতে পার্টি থেকে অসুস্থ হয়ে ফিরেছেন। মাহিয়ান একটু চিন্তায় পড়ে গেল। আবার সেই কথা। এখন মাহিয়ান কি বলবে কিছুই বুঝতেছে না। তারপর ঋতু বলে, কি হলো বলেন, কি হয়েছে ওই দিন যে রক্ত ছিল সাথে? একজনের সাথে ঝগড়া লাগছিলাম তাই। কি আপনি ঝগড়া করেছেন? আব্বু আম্মু না আপনাকে সেই ছোট থেকে না করেছে ঝগড়া যেন না করেন? ভালো হয়েছে করেছি। ওরে পেলে আমার সামনে তাহলে একবারে মেরেই ফেলবো। মানে মাথা ঠিক আছে আপনার? কি বলতেছেন এইসব? একে তো ঝগড়া করেছেন, আবার ওই লোকটাকে মেরে ফেলবেন? আপনি যে ঝগড়া করেন, যদি কেউ আপনার ক্ষতি করে তখন? করলে করবে, তোর কি? ওরে পায় না একবার, দেখ কি করি। আম্মু আব্বুর কাছে বলতেছি, অপেক্ষা করুন, তারাই যা করার করবে আপনার। তারপর না হয় ঝগড়া করবেন, নাকি ওকে মেরে ফেলবেন, আপনার ইচ্ছা। আমি আম্মু আব্বুর কাছে এখনই গিয়ে বলতেছি। এ বলে ঋতু মাহিয়ানের আব্বু আমার কাছে যাবে, এমনি মাহিয়ান ঋতুর হাতটা মুচড়ে ধরে আর ঋতু ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। তারপর মাহিয়ান বলে, তোর তো সাহস কম না, আম্মু আব্বুর কাছে বিচার দিবি? এটা বলে মাহিয়ান ঋতুকে ঠাস ঠাস করে 2টা চড় মারে। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়েই ঋতুকে চড় মারে। ঋতুর চড় সামলাতে না পেরে নিচে পড়ে যায় আর ঠোঁট দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর ঋতু বলে, মারেন, যত পারেন মারেন আমায়, তারপরও আমি আম্মু আব্বুর কাছে বলে দিব। নয়তো আপনি আবার ঝগড়া করবেন আর ওরা আপনার ক্ষতি করবে একবার না একবার, আর আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। এই শোন, এই মাহিনের ক্ষতি করবে এমন মানুষ এখনো হয় নাই। ওকে, আর কেন ঝগড়া করছি জানিস? শোন তাহলে কেন ঝগড়া করেছি। ওই ছেলে আমার বন্ধু, খুব খারাপ ছেলে। ও তোর কথা শুনে তোকে নিয়ে খারাপ কথা বলেছে। ছি ছি ছি, তাই আগে মারছি, বুঝেছিস? তাতে আপনার কি? ও আমাকে বলেছে, আপনার মেয়েকে তো বলে নাই। মানে আমার কি মানে? হ্যাঁ ঠিকই, যা বলার আমাকে বলেছে আপনার বন্ধু। আপনার কি? আপনার ভালোবাসার মানুষ মিহিকে তো বলে নাই। হ্যাঁ তোর কি? ঠিকই তো, তুই তো খারাপ মেয়ে, তোর কোনো চরিত্র আছে নাকি? তুই তো পারবি পরপুরুষের সাথে সময় কাটাতে, সব কিছুই পারবি তুই, তোর দ্বারা সব কিছুই সম্ভব। হ্যাঁ আমার চরিত্র নাই আর কিছু, কিন্তু আল্লাহ জানে আর আপনার ফ্যামিলি জানে আমি কেমন। আপনিও বুঝবেন এই ঋতু কেমন একটা মেয়ে, শুধু সময়ের অপেক্ষা।
কি আর সময় হবে? আর সময় হলে অন্য ছেলে নিয়ে ভেগে যাবি, তাই তো? তো এখন জানা তোকে মানা করেছে কে? যার সাথে মন চাই কর গিয়ে। এখন যে বললেন যা খুশি করতাম গিয়ে, যখন আপনার বন্ধু আপনার কাছে আমাকে নিয়ে খারাপ কথা বলেছিল তখন কেন তাকে মেরেছেন বলেন? কি হলো বলুন? কারণ আমার কাছে তুই খুব ভালো একটা মেয়ে ছিলি, তাই তোকে এসব বলেছে বলে ওকে মেরেছি। আর বিশেষ করে তুই এখন আমার বউ, তাই তোকে কেউ কিছু বলবে আমি তাকে ছেড়ে দেব না কখনো। বউ তো শুধু নামে, আর কয়দিন পর বউ হয়ে আছি, আপনার এই নামটাও থাকবে না আর। ঠিক বলেছিস, এই নামটাও আর কদিন পর থাকবে না। সর এখান থেকে। এ বলে মাহিয়ান বারান্দায় চলে যায় আর গিয়ে মিহিকে কল দেয়, কিন্তু মিহির ফোনটা ব্যস্ত বলতেছে। মাহিয়ান ভাবে এত রাতে কার সাথে কথা বলে মিহি। মাহিয়ান একটু চিন্তায় পড়ে যায়, তারপর আবার ভাবে মনে হয় বন্ধুদের সাথে কথা বলতেছে পড়াশোনার ব্যাপারে। তারপর রুমে এসে দেখে ঋতু ঘুমিয়ে পড়েছে, কান্না মাখা মুখটা নিয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। তারপর মাহিয়ান আর কিছু না ভেবে সেও ঘুমিয়ে পড়ে। আর সকালে ফ্রেশ হয়ে মিহির সাথে দেখা করতে যায় মাহিয়ান। তারপর রেস্টুরেন্টে গিয়ে দেখা করে মাহিয়ান আর বলে, তোমাকে কাল থেকে ফোন দিতেছি, ওয়েটিং বলে, আবার ব্যস্ত বলে কেন? কেন মানে ফোন দিয়েছো ওয়েটিং বা ব্যস্ত বলছে, আর কেন বলে সেটা কি তুমি জানো না নাকি? আজব তো। জানি তো। কারোর সাথে কথা বলছিলে। কার সাথে কথা বলছো শুনি? কেন বলবো? জানো না কার সাথে কথা বলেছি? কেন বলবে মানে? আমি তোমার বিয়ে, তাই আমি জানতেই পারি কার সাথে কথা বলছো। মানে ওয়েট, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, আমি কি তা বলেছি? শুধু জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছো। বন্ধুদের সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমাকেও সন্দেহ করো। বাহ মিস্টার মাহিন সাহেব, বাহ। দেখো, আমি কোনো সন্দেহ করি নাই, প্লিজ বিশ্বাস করো। আচ্ছা বাবা, সরি, আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। কোনো কিছু হয়েছে প্লিজ মাফ করে দাও। এই দেখো আমি কানে ধরলাম। আরে হয়েছে, কান ধরতে হবে না। আচ্ছা, কি খাবে বলো? না, আমি কিচ্ছু খাবো না, আমার টাকা লাগবে কিছু। মাহিয়ান ভাবে কয়েকদিন পর পর মিহি টাকা নিয়ে কি করে, এত টাকা ও কোথায় খরচ করে, এইসব ভাবতেছে মাহিয়ান। আর মিহি মাহিয়ানের ভাবনা ভেঙে বলে, কি হলো, শুনতে পাও নাই কি বলেছি? পেয়েছি। তো দাও, আর কি ভাবতেছো? তোমাকে তো কয়দিন আগে 10,000 টাকা দিয়েছি, সেইগুলো কই? আর এত টাকা দিয়ে তুমি কি করবা শুনি? মানে কয়েকদিন আগে মানে ওই, আমি কি ছোট বাচ্চা নাকি যে 10,000 টাকা পুরো মাস নিব? হ্যাঁ, আর কি করে আনলে তুমি কি জানো না নাকি কি করি টাকা দিয়ে? এত টাকা তো আমি নিজেও খরচ করি না, সব পড়ালেখায় খরচ করি। আর তুমি বলেছো কি করি আমি এত টাকা দিয়ে? কি করি? তুমি আমার জামাই হলে তাই তোমার কাছে টাকা। অন্য কেউ ভাবলে তো টাকা চাইতাম না। থাক, লাগবে না তোমার টাকা। যত টাকা দিয়েছো এ পর্যন্ত সব টাকা আমি দিয়ে দিব, চিন্তা করো না। আরে আরে পাগলি মেয়ে রে, আমি কি তা বলেছি নাকি? হয়েছে, তোমাকে আমি আমার সব ভাবতাম, সব থেকে কাছের মানুষ মনে করতাম। ভাবতাম আমি আর কখনোই একা নই, আমার সাথে আমার মাইহান জানটা আছে, আমার সুখ দুঃখের সবসময় আশেপাশে থাকবে। কিন্তু তা তো মিথ্যে ছিল সব। সরি, আর কোনোদিনও কোনো সময় কিছু বলবো না। আচ্ছা বলো, কত টাকা লাগবে? না, লাগবে না টাকা, আপনার টাকা আপনি রাখেন, আর যা টাকা দিয়েছেন সব দিয়ে দিব আমি কাজ করে। তারপরও আমি আপনার টাকা ফিরে দেব, চিন্তা করবে না। এই হয়েছে, চুপ করো, আর অভিমান করতে হবে না। একটু জিজ্ঞেস করেছি কি করো এত টাকা দিয়ে, এ নিয়ে অভিমান করে বসে আছে। সরি, আমি কে যে অভিমান করব? এগুলোর অধিকার কি আমার আছে নাকি? এইসব তো করবে আপনার বউ ঋতু। চুপ করো প্লিজ। ওই ক্ষেত মেয়েটার নাম আমার সামনে আরো না, সহ্য হয় না, ওকে দেখলেই আমার গা জ্বলে। আচ্ছা এই নাও 10,000 টাকা, খরচ করো কেমন? আবার যখন লাগবে আমার কাছে বলো,
শুধু এসব টাকা তো তোমারই, আমার যা কিছু আছে সব কিছুই তোমার। না, লাগবে না আমার টাকা। আপনার টাকা আপনার কাছেই রাখুন, আপনার কোনো কিছু লাগবে না। আর আপনার যা কিছু আছে সব আমার কেন হবে? আমি কে যে আমার হবে? সব কিছু তো আপনার বউ ঋতুর। মাহিয়ান মিহিকে আর কিছু না বলে মিহির ব্যাগের ভিতর টাকাগুলো রেখে দেয়। আর মিহি যেই টাকা আবার ব্যাগ থেকে বাহির করবে এমন সময় মাহিয়ান হাতটা ধরে রাগে তাকিয়ে থাকে মিহির দিকে। আর মিহি মনে মনে বলে, আরে মিস্টার মাহিয়ান, টাকা তো আমি নিবই, শুধু অভিনয়টা করতেছি এখন। তারপর মিহি বলে, হয়েছে, আর ঢং করো না। হ্যাঁ, তখন কি বলছিলে? সরি বলছি তো। ঠিক আছে। আচ্ছা শোনো, আমার একটা কাজ আছে, আমি যাই, কেমন? এখনই চলে যাবে? আর একটু থাকো না প্লিজ। না না, আর থাকা যাবে না, বাই। এ বলে মিহি চলে গেল। আর মাহিয়ান বন্ধুদেরকে ফোন দিয়ে ঘুরতে বের হয়। তারপর ঘুরে বাসায় আসে আর এসেই ঋতুকে বলে পানি দিতে। তারপর ঋতু আর কিছু না বলে পানি দিয়ে যায়। তারপর মাহিয়ান ছাদে চলে যায় আর গিয়ে মিহিকে কল দেয়। মিহি কলটা ধরে আর বলে, হ্যালো। ওইভাবে কল দেওয়ার কি আছে? হ্যাঁ মানে কল দিয়েছি বলে কি হয়েছে? ভালো লাগতেছে না তাই কল দিয়েছি কথা বলার জন্য। আর তুমি এভাবে কথা বলছো কেন? কই, কিভাবে বলেছি? দেখো কিভাবে কথা বলেছো। তোর এখন কথা বলার মুড নেই, আমি যাই, বাই। আরে আরে শোনো না। কেটে দিল ফোনটা। মাহিয়ান ফোনটা পকেটে রেখে খোলা আকাশে তাকিয়ে থাকে আর ভাবে, মিহি আজ এভাবে কথা বলছে কেন আমার সাথে? এগুলা ভাবতেছে আর মাহিয়ানের মনটা পুড়ে যাচ্ছে। তারপর মাহিয়ানের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল, কারণ কখনো মিহির এমন ব্যবহার সে শোনেনি মাহিয়ান মিহির কাছ থেকে। তাই মাহিয়ান মিহির এমন আচরণ মেনে নিতে পারেনি। তাই অজান্তেই মাহিয়ানের চোখ দিয়ে পানি পড়ে গেল। এভাবে কাটতে লাগলো দিনগুলো। কিন্তু মাহিয়ানের অত্যাচার ঋতুর ওপর আরো বেশি পড়তে থাকে, কারণ মিহি মাহিয়ানের সাথে অনেক খারাপ আচরণ করে আর মাহিয়ান রাগে ঋতুর ওপর অত্যাচার করে। দিন দিন রাতেই ঋতুর এই অত্যাচার সহ্য করতে হয়। এভাবে কেটে যায় 2 মাস। একদিন সকালে সবাই খেতে বসে, ঋতু খাবার বেড়ে দিচ্ছে। এমনি মাহিয়ান বলে, আম্মু আব্বু, আমি আর এই ক্ষেত মেয়েকে সহ্য করে নিতে পারছি না। আমি ওকে 3 দিনের মধ্যে ডিভোর্স দেব। আগেই বলে দিই আমি। এটা শুনতে ঋতুর হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায় আর ফ্লোরে বসে পড়ে। তারপর মাহিয়ানের আম্মু ঋতুর কাছে যায় আর গিয়ে ঋতুকে বুকে নেয়। তারপর মাহিয়ানের আম্মু বলে, মানে কি বলতেছিস তুই এইসব? হ্যাঁ ঠিকই তো, কি বলতেছিস তুই জানিস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে। তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি এই ক্ষেত মেয়েকে কয়েকটি মাস পরে বিয়ে দিয়ে দেব আর মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসব। তোমাদেরকে বলেছি, মনে নেই? দেখ বাবা, মেয়েটার কি হবে বল? ও তো তোকে সেই ছোট থেকে ভালোবাসে, কেন ওর সাথে এমন করতেছিস বল? আমি ওর সাথে এমন করি নাই, তোমরা করতেছ। ওকে আমি কি বলেছিলাম আমাকে বিয়ে দিতে? হ্যাঁ, আর দিয়েছো যখন ভালো করেছো। আর এখন আমি এই ক্ষেত মেয়েটাকে ডিভোর্স দেব। আমি মেয়েকে ছাড়া বাঁচবো না বলে দিই। পরশু বা কাল ডিভোর্স পেপার আসবে আর ঋতু সাইন করে দিয়েছে। কেমন? আমি আগেই এসব করে রেখেছি আর কাল বা পরশু কাগজ আসবে। কি পাপ করলাম আমরা যার কারণে আজ এই দিনটা দেখতে হচ্ছে? আম্মু তুমি কান্না করো কেন? খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। আমার মেয়েটার সাথে তুই যে এমন করবি আমি কখনো ভাবিনি রে। কি তুমি আমাকে মা ডাকতে বারণ করতেছো? আবার এই ক্ষেত মেয়েটার জন্য? হ্যাঁ, নিষেধ করতেছি। যেখানে আমার কথার কোনো মূল্য নেই সেখানে কিসের মা? মাহিয়ান, তুই অনেক বড় ভুল করতেছিস বাবা। আব্বু আমার বয়স হয়েছে, কোনটা ভুল কোনটা ঠিক আমি বুঝি। আব্বু আমি বোকা না। তাই তো এমন একটা লক্ষ্মী মেয়েকে ছেড়ে দিতেছিস। তো কি করব? আমার সাথে ওর যায় নাকি?
কেমন খেতে একটা মেয়ে। আর মিহিকে দেখো, আমার সাথে মিলে সব দিক দিয়েই। আর আমি মিহিকে ছাড়া অন্য মেয়েকে বউ করতে পারবো না। ঠিক আছে সাহেব বাবু, আপনি ওই মেয়েকে বিয়ে করুন। আর কবে আসবে ডিভোর্স? কালকে না? ওকে, আমি সই করে দিব। আর আপনাদের জীবন থেকে চলে যাব আমি। চিন্তা করবেন না, এই খ্যাত মেয়েকে আর দেখতে হবে না আপনাকে, আর সহ্য করতে হবে না এই খ্যাত মেয়েকে। যা যা, তাড়াতাড়ি সই করে চলে যাবি। তুই গেলেই আমি বাঁচি। আল্লাহ। জানি, আমি তাই চলে যাব। কিন্তু একটা কথা বলি সাহেব বাবু আপনাকে, আমি সেই ঋতু যে কিনা আপনি রাতে না খেলে সেই ছোট থেকেই খেত না। আমি সেই ঋতু যে নিজের চিন্তা না করে শুধু আপনার চিন্তা করত। আমি সেই ঋতু যে ঋতু আপনাকে সেই ছোট থেকে ভালোবাসে, আর আপনাকে পাই আর না পাই সারা জীবন ভালোবেসে যাব। আমি সেই ঋতু যে ঋতু দিন দিন আপনার অত্যাচার সহ্য করত, আর এই অত্যাচারটাকেই সেই ঋতু ভালোবাসা মনে করত। আমি সেই ঋতু যে আমার মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। কথাগুলো মনে রাখবেন সাহেব বাবু আপনি। এরপরে কান্না করতে করতে উপরে চলে যেতে লাগলো। আর মাহিয়ান ওর কান্নাকে কান্নাই মনে করতেছে না। তারপর মাহিয়ানের আম্মু বলে, সব দোষ আমাদের কপালের, আমরা এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। আমার মেয়েটার কি হবে এখন বলো তুমি প্লিজ। কি হবে আবার? এই বাড়ি থেকে চলে যাবে। চুপ কর বেয়াদব ছেলে। আমার ভাবতেই অবাক লাগছে তোর মতো ছেলে আমাদের গড়ে হইছে। কি পাপ করেছিলাম যে তোর মতো ছেলে একটা অপদার্থ আল্লাহ আমার গড়ে দিয়েছে? আর কাকে বাহির করবি তুই বাড়ি থেকে? আমাদের মেয়েকে। হ্যাঁ শোন, এবারে কিন্তু এখনো তোর না, ওকে? আর তুই যেমন আমাদের ছেলে, ঠিক ঋতু আমাদের মেয়ে। কেউ কারো থেকে কম না, কমও ভালোবাসি না কাউকে। মানে কি বলো তোমরা এইসব? দূর, যা মন চাই বলো, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো বাস। এ বলে মাহিয়ান হাত ধুয়ে বাইরে চলে যেতে লাগলো। আর মাহিয়ানের আম্মু মাহিয়ানের আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, কি থেকে কি হয়ে গেল গো? কি হবে আমাদের মেয়েটার? কি হবে? যা হবার তাই হইতেছে। কিন্তু আমি এমন কাজ করব আজ ঋতুকে নিয়ে। মানে কি করবে তুমি? মাহিয়ান ঋতুকে কি বলছে শোনোনি? ঋতুকে নাকি ওর সাথে মানায় না, খ্যাত নাকি ও। তাই আমি ভাবতেছি আজকেই সবকিছু করব, আর কালকে ওকে বিদেশ পাঠিয়ে দেব। 5 বছর পর পড়াশোনা করে আসুক, আর অনেক উন্নতি হয়ে আসুক মেয়েটা। আর একটা জিনিস ভাবতেছি করব আমি। কি করবে? শোনো মাহিয়ান, যে মেয়েকে ভালোবাসে সে মেয়েটা আমার ছেলেকে ভালোবাসে না। ওই মেয়েকে দেখলেই বোঝা যায়। তাই বলতেছি কি, আমার যা কিছু আছে সব ঋতুর নামে লিখে দেব। আমিও জানি ওই মেয়ে আমার ছেলেটাকে ভালোবাসে না, টাকাকে ভালোবাসে। তাই তুমি এটাই করো। আচ্ছা চলো ঋতু কাছে যাই আর ওকে সব বলি। আমাদের মেয়েটাকে তো আমরা চিনি, ও তো এখনো রাজি হবে না গো এইসবের জন্য। তুমি চিন্তা করো না, সব কিছু আমি রাজি করাবো। চল এখন আমাদের মেয়ের কাছে যাই। এ বলে মাহিয়ানের আম্মু আর মাহিয়ানের আব্বু ঋতুর কাছে যায় আর গিয়ে দেখে ঋতু বুকে বালিশ চাপাতে কান্না করতেছে। তারপর মাহিয়ানের আম্মু ঋতুর কাঁধে ধরতে ঋতু চমকে ওঠে আর তাকে দেখে মাহিয়ানের আম্মু। তারপর ঋতু মাহিয়ানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর ঋতু বলে, আম্মু, আমার কপালটা এত পোড়া কেন আম্মু, বলতে পারো? সেই ছোট থেকে আম্মু আব্বুকে হারিয়েছি, আর এখন যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে হারাবো আমি। কেন আল্লাহ আমার সাথে এমন করতেছে? আমি তো পারতেছি না আম্মু। পারতে হবে তোর, যখন তোকে ছাড়া থাকতে পারবে তুই কেন পারবি না? তুই দেখিয়ে দে মাহিয়ানকে ছাড়া তুই খুব ভালো থাকবি, কিন্তু ভালো যে বাসিস আর ওর সামনে প্রকাশ করবি না। এখন থেকে তোর নতুন করে বাঁচতে হবে। ও যখন তোকে বলেছে তুই ওর যোগ্য না, তুই এমনভাবে তোকে তৈরি কর ও যেন ভাবে ও তোর যোগ্য না। আর আমার বিশ্বাস মাহিয়ান তোর কাছে আবার ফিরে আসবে, কারণ ওই মেয়ে ভালো না। মাহিয়ান ঠিক বুঝবে, আর বুঝে তোকে খুঁজবে। তখন তুইও দেখিয়ে দিবি ঋতু কী জিনিস। ও তোকে এই 2 মাস যা কষ্ট দিয়েছে, ওকে তো একটু পস্তাতে হবে, তাই না? আর এখন সেই কাজ করব যা তোকে দেখিয়ে দিতে পারবি
মানুষ চাইলেই সব পারে। ঋতু কি বলবে কিছুই বুঝতেছে না, আর ওরা কি বলতেছে। তারপর মাহিয়ানের আব্বু বলে, দেখ মা, আমরা যা করব তোর ভালোর জন্য করব। জানি তোমরাই তো আমার মা বাবা, কিন্তু কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তাহলে শোন, আমি তোকে কালকে বিদেশে পাঠিয়ে দেব। ওইখান থেকে পড়াশোনা করে আসবি, তারপর আমার অফিস সামলাবি। ওকে? আমার যা কিছু আছে সব আমি তোর নামে লিখে দেব। না আব্বু, এসব তুমি কি বলতেছো? এগুলোর মালিক শুধু সাহেব বাবু, আর কেউ না। আর আমি এসব নিজের করে চাই না। আমি এইসব দিয়ে কি করবো আব্বু? যাকে চাইতাম আল্লাহর কাছে, সেই তো আমার হলো না। দেখ মা, আমরা বুঝে শুনেই করতেছি সব কিছু রে মা। হ্যাঁ ঋতু, ওই মেয়েটা ভালো না। ও আমার ছেলের জীবনটা নষ্ট করবে, ও আমার ছেলের টাকা পয়সা নষ্ট করবে। তাই এসব করার আগে আমি তোকে সব কিছু আমার লিখে দিতে চাই। আর আজকে সব কিছু ঠিক করব। কাল যেন তুই ডিভোর্স পেপার সাইন হওয়ার সাথে সাথে বিদেশ যাইতে পারিস। আর ওইখান থেকে আসলে তোকে মা আবার বিয়ে দেব ভালো ছেলে দেখে। তোমরা আমার বাবা মা, তোমরা যা ভালো মনে করো। যা, রেডি হয়ে আয়, এখনই বেরিয়ে পড়বো আমরা। তারপর ঋতু ওয়াশরুমে চলে যায় আর গিয়ে ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে আর ভাবে কি থেকে কি হয়ে গেল, হায় রে কপাল। তারপর ঋতুর মনকে শক্ত করে আর বলে, না না, উনি পারলে আমি কেন পারবো না? আমিও নিজেকে নতুন করে তৈরি করব আর করে দেখাবো ওনাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। কোনো মেয়েই দুর্বল না, একটা মানুষ দুর্বল না। আমি বিদেশে যাব, কিন্তু আমার সাহেব বাবুকে তো আর পেলাম না। কিন্তু ওনাকে আমি সারা জীবন ভালোবেসে যাব, কিন্তু প্রকাশ করব না। এইসব বলতেছে নিজেকেই নিজে আর কান্না করতেছে। তারপর মনকে শক্ত করে নেয় আর রেডি হয়ে মাহিয়ানের আব্বু আম্মুর রুমে যায়। তারপর মাহিয়ানের আব্বু রেডি হয় আর দলিলপত্র যা আছে সব কিছু হাতে করে নেয় আর বেরিয়ে পড়ে। ঋতু আর মাহিয়ানের আব্বুর আস্তে আস্তে রাত 11টা বাজলো। তারপর ঋতু রুমে আসে আর এসে দেখে মাহিয়ান ফেসবুকিং করতেছে। ঋতুকে দেখে বলে, কি রে, এত রাতে কোথা থেকে আসলি তুই? কাজে গিয়েছিলাম। কি কাজ? অন্য কোনো ছেলের সাথে কিছু করে এসেছিস নাকি? খবরদার মাহিয়ান, আমার সম্পর্কের একটা খারাপ কথা বলবেন না আপনি। বলে দিই, খুব খারাপ হয়ে যাবে। কি ভাবেন নিজেকে? হ্যাঁ, যা মন চাই সব বলবেন? আরে বলার তো একটা লিমিট আছে, কিন্তু আপনি সেটা পার করে যাচ্ছেন। আমাকে আঘাত করুন, মারেন, যাই মন চাই করুন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। কথাটা মাথায় রাখবেন প্লিজ। আর কই গেছি এটা আপনার আব্বুর কাছ থেকে জিজ্ঞাসা করবেন, ওকে? এইসব বলে ঋতু ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়ে। আর মাহিয়ান হাঁ করে আছে আর ভাবে, কি রে বাবা, ও আমার সাথে এভাবে কথা বললো কেন? ও তো আমার নাম ধরে ডাকেনি কখনো, তাহলে আজ আমার নাম ধরে ডাকলো। হয়তো আমার কথাটা আঘাত পাইলো। আরে আমি তো এমনি বলেছি, আমি তো জানি ওর চরিত্র কোনো কালো দাগ নেই। দূর বাবা, যা মন চাই বলুক, কালকেই শেষ দিন ওর। তারপর মাহিয়ান আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সকালে। ঋতু খাবার রেডি করতেছে আর সবাই খেতে আসছে, শুধু মাহিয়ানকে ছাড়া। হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখে মাহিয়ান সিঁড়ি দিয়ে নামতেছে আর হাতে একটা কাগজ। এটা সবাই দেখে বুঝতে আর বাকি রইল না যে এটা কিসের কাগজ। তারপর ঋতু কাছে এসে হাতে কাগজটা দিয়ে বলে, এই নে কাগজ, সাইন কর। তারপর আমি করলে আমাদের মাঝে যে মিথ্যে সম্পর্কটা ছিল এটা শেষ হয়ে যাবে। তারপর ঋতু আর কিছু না বলে মাহিয়ানের হাতে থাকা কাগজটা নিয়ে সই করে। তারপর কাগজটা মাহিয়ান নিয়ে নেয় আর বলে, আমি সাইন করব আমার মিহিজানুর সামনে। তারপর মাহিয়ান খেতে বসে পড়ে। হঠাৎ খাবার মাঝখানে বলে, আব্বু, ঋতু কার রাতে কই ছিল? আমার সাথে ছিল। কেন, কই গিয়েছিলে তোমরা? ও হ্যাঁ, তোকে তো বলতে মনে নেই। শোন, আমার যা কিছু আছে আমি সব ঋতুর নামে লিখে দিয়েছি, বুঝলি? কিছুই নেই আমাদের নামে, সব আমার মেয়ের নামে লিখে দিয়েছি। তাই ঋতু কাল আমার সাথে ছিল আর আসতে দেরি হলো রাতে। হোয়াট, কি বলতেছো? হ্যাঁ,
যা শুনেছিস তাই বললাম। আমার সব কিছু ওকে লিখে দিলে? বাহ বাহ, কোথাকার না কোথাকার একটা মেয়েকে তুমি এই বিজনেসের সব কিছু লিখে দিলে, এবং এই বাড়িটাও। ও কোথাকার না, ও আমার মেয়ে বুঝলি, তাই লিখে দিয়েছি। তাহলে তো এ বাড়িতে আমার কোনো কথার দাম নেই। ওই খেদ মেয়েটার দোয়ায় আমাকে আর আমার বউকে এ বাড়িতে থাকতে হবে? থাকবি। না, দরকার হলে এ বাড়ি থেকে বেরিয়ে যাব, তারপরও আমি এই খেদ মেয়েটার দোয়ায় থাকবো না এ বাড়িতে। আর আমি কেন, আমার বউও থাকবে না এখানে। আমার সাথে আমার বউ গাছতলাতেও থাকতে পারবে। দেখা যাবে। না না সাহেববাবু, আপনাকে এ বাড়ি থেকে যেতে হবে না, আমি চলে যাব। আপনি থাকেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, আমাকে আর দেখবেন না আপনি, কথা দিলাম সাহেববাবু। চুপ কর লোভী, তুই একটা লোভী মেয়ে। তুই এই জন্যই ছোট থেকে আমাদের বাড়িতে থেকেছিস, আমাদের সব কিছু লিখে নেওয়ার জন্য। আর আব্বু আম্মুকে কি যেন করলি, আব্বু আম্মু তোর নামে সব কিছু লিখে দিল। বাহ। হ্যাঁ, এ কথা বলে চলে যায় বাসা থেকে, আর আসবে না এ বাসায় সে সিদ্ধান্ত নেয়। তারপর ঋতুকে মাহিয়ানের আব্বু বলে যে ঋতু, তোর ফ্লাইট রাত 9টায়, ওকে রেডি থাকিস মা। এ বলে মাহিয়ানের আব্বু চলে যায় রুমে অল্প কিছু খেয়ে, আর ঋতু মাহিয়ানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর মাহিয়ানের আম্মু বলে, ওই পাগলি মেয়ে, এখন থেকে আর কান্না না, ওকে? নিজেকে শক্ত কর আর দেখিয়ে দে তুই সব পারিস। আর মাহিয়ান ওই মেয়েকে নিয়ে থাকুক, বিয়ে করে তুই বিদেশ থেকে আসলে আমরা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিব। আয় বস, আমি খাইয়ে দিই, কেমন? তারপর ঋতুকে খাইয়ে দেয়। আর ওইখানে মাহিয়ার রাগে রাস্তায় চড়ে চড়ে হাঁটতেছে আর বলে, আর যাবো না ওই বাড়িতে। আর ঋতু, তুই যে লোভী বুঝে গিয়েছি, আমি আমার ভালোবাসার মানুষের মতো কেউ হতে পারবে না। তারপর মাহিয়ান ভাবে মিহিকে সবটা বলা দরকার। তারপর ফোনটা পকেট থেকে বাহির করে মিহিকে ফোন দেয় কয়েকবার, কিন্তু মিহি ফোন ধরে না। তারপর লাস্ট ফোন দেয় যখন, ফোনটা রিসিভ করেন মিহি আর বলে, কি এভাবে পাগলের মতো ফোন দিতেছো কেন? দেখতেছো ফোনটা ধরতেছি না, কোনো কাজে আছি তাই তো ফোন ধরতেছি না। আরে শোনো, আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। তো বলো, কি বলবে? না, ফোনে বলা যাবে না, তুমি আসো আমার সাথে দেখা করো। আমি কোথায় আছি বলতেছি। না না, আমি এখন আসতে পারবো না, আমি তুষারের সাথে এক জায়গায় যাইতেছি। পরে যাও প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, কোথায় আছো বলো? তারপর মাহিয়ান মিহিকে একটা রেস্টুরেন্টের কথা বলে যে এমন রেস্টুরেন্টে আসো। মাহিয়ান মিহির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মিহি মাহিয়ানের কাছে আসে আর এসে মাহিয়ানের সামনে চেয়ারে বসে আর বসে মাহিয়ানকে বলে, বলো কি বলবে, কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি? বলবো, আগে বলো, আমার যেমনই পরিস্থিতি হোক না কেন আমাকে ছেড়ে চলে যাবে না? না, চলে যাওয়ার জন্য ভালোবেসেছিলাম আমি, নাকি তুমি বলো কি বলবে? আমি আর ওই বাড়িতে থাকবো না, এসে পড়েছি। কি বলো, নিশ্চয়ই আন্টি বকেছে তাই এসব বলতেছো? না, কেউ কিছু বলেনি। আব্বু আম্মু আমার সাথে অন্যায় করেছে। আমাদের যা কিছু আছে না, সব কিছু ওই খেতমেন ঋতুর নামে লিখে দিয়েছে। সব তো লিখে দিয়েছে, আবার বাড়িটাও লিখে দিয়েছে। ওই খেতমেনটা নাকি আব্বা ও আম্মু, মেয়ে অসহ্য মেয়ে একটা। মানে কি বলতেছো এসব? তাহলে আমার আশার পূরণ হলো না? এতদিন এক্সট্রা আশায় ছিলাম। মানে কিসের আশায় ছিলে তুমি আবার? না না, কিছু না। এমনকি আনার সাথেও থাকতে পারবে না তুমি। আচ্ছা বাই, আমার কাজ আছে, আমি যাই, কেমন? পরে কথা হবে। আরে কই যাও? আর কোনো উত্তর না দিয়ে চলে যায়। আর মাহিয়ান ভাবে, মিহি এমন করলো কেন, আর উঠেই বা গেল কেন হঠাৎ করে?